আচ্ছা দেখো তো, আমি স্ক্রিনটা শেয়ার করছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা? সবাই কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এই কোথায় গেল এটা? এই যে, এটা দ্বারা আমি একটুখানি পোস্ট করে দিই। একটা মিনিট দাঁড়াও, আমি একটু পোস্ট করে দিই, তারপরে আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা যেটা ডিসকাস করা স্টার্ট করেছিলাম সেটা হচ্ছে ডেটা সর্টিং, ডেটা ফিল্টারিং, এই দুটো পার্ট নিয়ে আমরা ডিসকাস করেছিলাম। তো ডেটা সর্টিং এর কেসে আমরা কি দেখেছিলাম, যে ডেটাকে আমরা অ্যারেঞ্জ করি, সেটা টেক্সট বেসড ডেটা হতে পারে, সেটা নাম্বার বেসড ডেটা হতে পারে, সেটা ডেট বেসড ডেটা হতে পারে। সেখানে আমরা আমাদের ক্রাইটেরিয়া ওয়াইজ ডেটাকে অ্যারেঞ্জ করেছিলাম। সেখানে সিঙ্গেল ক্রাইটেরিয়া করেছিলাম, সেখানে মাল্টিপল ক্রাইটেরিয়া দিয়েও আমরা ডেটাকে অ্যারেঞ্জ করেছিলাম, যেখানে আমরা এই কাস্টম সর্টের মতন একটা অপশনকে ইউজ করেছিলাম, যেটা আমাদের এই মাল্টি লেভেল সর্টিং এর মধ্যে আমরা ইউজ করেছিলাম। তারপরে আমরা একটা নিজেদের মতো লিস্টকে প্রিপেয়ার করেছিলাম, সেই লিস্ট ওয়াইজ আমরা ডেটাকে সর্ট করেছিলাম। সিঙ্গেল লেভেল কেসে আমি জাস্ট ছোট্ট করে একটু রিক্যাপ করে দিচ্ছি। যখন আমরা বেসিক সর্টিং বা সিঙ্গেল লেভেল সর্টিং এ ছিলাম, তখন আমরা যে কোনো একটা কালামের রেসপেক্টে ডেটাকে সর্ট করছিলাম। যদি আমি রিজিয়ানের রেসপেক্টে করি, তখন শুধু রিজিয়ান দিয়েই আমাদের ডেটাকে সর্ট করতে হবে, তখন আর অন্য কোনো কলামের কেসে আমি রিজিয়ান ওয়াইজ এর সর্টিং অ্যাপ্লাই করতে পারছিলাম না। ঠিক একই রকম ভাবে যখন সিটিতে অ্যাপ্লাই করা হয়েছিল, তখন সিটিটা সর্টেড হচ্ছিল, কিন্তু বাকি কলামের সর্টিং গুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছিল। সেটা থেকে আমরা বেরিয়ে আসলাম কিভাবে, মাল্টি লেভেল সর্টিং এ। মাল্টি লেভেল সর্টিং এর কেসে আমরা কি দেখেছিলাম, যে আমরা যখন কাস্টম সর্ট বলে যে অপশনটা পেয়েছিলাম, যেখানে আমরা একটা করে লেভেলের সাথে আরেকটা করে লেভেলকে অ্যাড করেছিলাম, তখন আমরা দেখেছিলাম আমরা মাল্টিপল কলমে অ্যাপ্লাই করতে পারছি ডেটা সর্টিং এর কন্ডিশনটা। সেখানে আমরা যদি প্রথমে চাই রিজিয়ান ওয়াইজ সর্টিং, তারপরে সিটি ওয়াইজ সর্টিং, তারপর ডিপার্টমেন্ট ওয়াইজ সর্টিং, এটা সিঙ্গেল লেভেল সর্টিং এ কখনো পসিবল ছিল না, এটা আমাদের করতে হয়েছিল মাল্টি লেভেল সর্টিং এর কেসে। এরপরে আমরা ফিল্টারিং বলে একটা অপশন পেয়েছিলাম। আচ্ছা, কাস্টম সর্টটা কি ছিল? কাস্টম সর্টটা ছিল হচ্ছে কাস্টম লিস্ট প্রিপারেশন, যেটা তোমাদের আমি লিস্ট কিভাবে বানাবে শিখিয়ে দিয়েছিলাম। এরপরে আমরা এসেছিলাম ফিল্টারিং এর কেসে, যেখানে আমরা একটা অটো ফিল্টার ইউজ করেছিলাম, যেখানে আমরা খুব সিম্পল লেভেল অফ ফিল্টারিং নিয়ে কাজ করে আমরা আলটিমেটলি ডেটা যতটুকু আমি দেখতে চাই, যতটুকু ডেটাকে আমি ইন্টারপ্রেট করতে চাই, আমি শুধু সেই ডেটাকে আমার ভিজিবিলিটির মধ্যে রেখেছিলাম, বাকি সমস্ত ডেটাকে হিডেন করে দিয়েছিলাম। যে কারণের জন্য সর্টিং এর সঙ্গে ফিল্টারিং এর একটা বেসিক ডিফারেন্স হচ্ছে, সর্টিং এ আমরা দেখতে পাই ডেটা সবই কিন্তু যা ছিল টোটালটাকেই তুমি একসাথে দেখতে পাচ্ছ, শুধু সেটা অ্যালফাবেটিক্যালি এ টু জেড অ্যারেঞ্জড হবে, না জেড টু এ অ্যারেঞ্জ হবে, নাকি কোনো নিউমেরিক্যাল ভ্যালু লার্জেস্ট টু তোমার স্মলেস্ট হবে, না স্মলেস্ট টু লার্জেস্ট হবে, এইভাবে ডেটাটা অ্যারেঞ্জড হয়েছিল। কিন্তু যখন আমরা ফিল্টার অপশন ইউজ করেছিলাম, ফিল্টারে কিন্তু যেই মোমেন্টে আমি ফিল্টার অপশন ইউজ করছিলাম, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে এটা অবজার্ভ করছিলাম যে সমস্ত ডেটাকে কিন্তু আমি একসাথে দেখতে পাচ্ছি না, সেখানে ডেটা কিন্তু হিডেন হচ্ছিল। তো আমরা সেই বেসিক ফিল্টারিংটা, যেটা অটো ফিল্টার অপশন, সেটা দিয়ে আমরা স্টার্ট করেছিলাম এবং দেখেছিলাম আমরা কালার ওয়াইজ ফিল্টার করতে পারি,
ফন্টের কালার, এটা তো সেল হাইলাইটেড রয়েছে, ফন্টের কালার দিয়ে আমরা ফিল্টারিং করতে পারি। আমরা যদি চাই সেক্ষেত্রে বিভিন্ন ধরনের কালারিং করে কালার আমাদের মতো করে চুজ করে আমরা ফিল্টারিং করতে পারি, সো অন সো ফর্থ। এবারে আমরা ফিল্টারিংটাকে একটু অন্য টাইপের দিকে নিয়ে যাচ্ছি। দেখো আমার এখানে একটা লার্জ ডেটা সেট রয়েছে। এটা একটা কোনো একটা কোম্পানির, ধরো এটা আমাদের একটা ডেটা সেট, সেখানে কাস্টমার নেম, কন্ট্যাক্ট ডেট, কন্ট্যাক্ট টাইম, কতটা টাইম সেই কাস্টমার ফোনে কথা বলেছে, কি করেছে, তার কোয়ারি ছিল, রিকোয়েস্ট ছিল না কোয়ারি ছিল না কোনো কমপ্লেন ছিল, অর্ডার প্লেসড হয়েছে কিনা, কোন এজেন্ট সেই কল রিসিভ করেছে, কত রেটিং পেয়েছে, কতটা টাইম লেগেছে কল রিসিভ করতে, আপসেলিং অ্যামাউন্ট, প্রোডাক্ট নেম, প্রাইস অফ ওয়ান প্রোডাক্ট, এটসেট্রা। আমার কাছে ফার্স্ট গোলটা ভালো করে দেখো কি দেওয়া রয়েছে, ফিল্টার দ্য ট্রানজাকশন হ্যান্ডেলড বাই দ্য এজেন্ট। এটা হচ্ছে আমার কাছে এমন একটা ফিল্ড, যে ফিল্ডটা আমি আমার মতো চেঞ্জ করতে পারি। ধরো তোমার ম্যানেজার তোমাকে এসে বললেন যে এই টোটাল ডেটা সেট থেকে, এটা একটা লার্জ ডেটা সেট, আমি যদি এখানে ক্লিক করে আমি যদি এর লাস্টে যাই, এখানে 2586 রোজ দেখতে পাচ্ছি নাম্বার, কিন্তু এটা অ্যাকচুয়ালি কতটা রয়েছে, এটা অ্যাকচুয়ালি রয়েছে হচ্ছে তোমার 10 থেকে, তার মানে 2576 ডেটা আছে এখানে, তোমার 2576 রোজ অফ ডেটা রয়েছে। এর মধ্যে ধরো কোনো একজন এজেন্টের পারফরমেন্স তোমার ম্যানেজার তোমার কাছে জানতে চাইলেন, যে এই পার্টিকুলার এজেন্ট কিরকম পারফর্ম করেছে, তাহলে পরে আমাকে অ্যাপ্লাই করতে হবে কি, ফিল্টার দ্য ট্রানজাকশনস হ্যান্ডেলড বাই দ্য এজেন্ট। এই এজেন্টের নাম, এখানে একটা নাম লেখা রয়েছে, এই এজেন্টের যা খুশি নাম হতে পারে, যা নাম আমাদের এখানের মধ্যে রয়েছে। তো আমরা এইটাকে বলছি হচ্ছে উই আর ফিল্টারিং দ্য এন্টায়ার ডেটা বেসড আপন এ টেক্সট বেসড ইনফরমেশন। একটা টেক্সট ইনফরমেশন আমাকে দেওয়া হয়েছে, সেই টেক্সট ইনফরমেশনের রেসপেক্টে আমি এই ডেটাটাকে ফিল্টার করছি। এবার ডেটা ফিল্টার অ্যাপ্লাই করার আমাদের কাছে অপশন কি ছিল, আমরা যদি ডেটা ফিল্টার অপশানে এই হোম বাটনে গিয়ে এইখান থেকে আমরা সর্ট অ্যান্ড ফিল্টার থেকে ফিল্টার বাটন ক্লিক করতে পারি, এটা আমাদের কাছে একটা অপশন। আর কি অপশন, আমরা এই টেবিলের মধ্যে যে কোনো জায়গাতে ক্লিক করে আমরা যদি যে কোনো একটা সেলে রাইট ক্লিক করি, তাহলে দেখো রাইট ক্লিক করলে আমাদের এইখানে একটা ফিল্টার অপশন থাকে, কিন্তু এই ফিল্টারটার আমার কাছে প্রি ডিফাইন্ড কিছু বা প্রি সেট কিছু রুলস আছে। এখানে আমি নিজের ইচ্ছা মতন কোনো ফিল্টার বাটন পাচ্ছি না যেটা আমি অ্যাপ্লাই করতে পারছি। এই মোমেন্টে দেখো আমার এই টোটাল ডেটা সেটের মধ্যে কোথাও কোনো কালারিং বা কোনো কিছু নেই, তাই জন্য আমরা রাইট ক্লিক করে এখানে কোনো ফিল্টার ইউজ করব না। আর আরেকটা ফিল্টার ইউজ করার প্রসেস তোমাদের কি দেখিয়েছিলাম, আমি যদি এই রিবনে গিয়ে আমাদের ডেটা শিটের আন্ডারে যাই, তাহলে ডেটা শিটের আন্ডারে দেখো এইখানে একটা ফিল্টার বাটন রয়েছে। আর যদি তোমরা শর্টকাট কি হিসাবে চিন্তা করো, তাহলে শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল শিফট এল। মনে রাখবে কন্ট্রোল শিফট এল। যেই মোমেন্টে আমি কন্ট্রোল শিফট এল প্রেস করলাম, এই দেখো এই টোটাল কলামের উপরে এ দেখো একটা করে ড্রপ ডাউন অ্যারোর বক্স আমার কাছে ক্রিয়েটেড হয়ে গেছে। তার মানে এই টোটাল রেঞ্জের মধ্যে আমি একটা ফিল্টার বাটনকে অ্যাপ্লাই করলাম। এবার আমাকে কি বের করতে বলছে, ফিল্টার দ্য এন্টায়ার ট্রানজাকশন হ্যান্ডেলড বাই দিস এজেন্ট সোনু মাহাতো। তাহলে এজেন্ট হ্যান্ডেলড আমার কাছে কোন কলামটা, এইটা হচ্ছে দেখো এজেন্ট হ্যান্ডেল। আমি এই ড্রপ ডাউনে ক্লিক করব। এবার এখান থেকে তুমি এইভাবে স্ক্রল করে সোনু মাহাতো বের করতে পারো, এখানে অল্প কয়েকজন এজেন্টের নাম রয়েছে। এই লিস্টটা যদি ভেরি লার্জ লিস্ট হয়, ধরো 15,000 20,000 রোজ ডেটা নিয়ে তুমি কাজ করছো, তখন কি করবে, এই সার্চ বাটনের মধ্যে বা সার্চ বক্সের মধ্যে যে নামটা তোমাকে দেওয়া আছে সেই নামটা জাস্ট লেখো। যেই মোমেন্টে লিখবে দেখো এখানে সোনু নামে একজনই রয়েছে এজেন্ট, তার নামটা চলে এলো। যেই এসে গেল আমি এখানে ওকে প্রেস করলাম। যেই ওকে প্রেস করলাম, খুব ভালো করে সবাই একটা জিনিস দেখো, এই জায়গাটাকে ফলো করো, কি দেখতে পাচ্ছ,
268 of 2577 records found. এই লেখাটা সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? 268 of 2577 records found. সবাই দেখতে পাচ্ছ লেখাটা? এই যে দেখো, দেখতে পাচ্ছি। এইটা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? 2577 রেকর্ডের মধ্যে এই সোনু মাহাতো 268 অফ এন্ট্রি এই ক্যান্ডিডেটের আছে বা এই এজেন্টের আছে। তার মানে আমি এই মোমেন্টে যা ডেটাকে অবজার্ভ করছি এই টেবিলের মধ্যে, এটা শুধুমাত্র হচ্ছে কোন কোন কাস্টমারকে কোন টাইমে সোনু মাহাতো নামের এই এজেন্টটি কমিউনিকেট করেছেন তার সাথে, তার থেকে কমপ্লেন নিয়েছেন, বা তার সঙ্গে কি টাইপ অফ তোমার কন্ট্যাক্ট টাইপ এসছে, কতটা টাইম তিনি ও তার সাথে কথা বলেছেন, কখন ফোন কল রিসিভ করেছেন, এই ডেটাটা। এখানে দেখো, তুমি যদি স্ক্রোল করতে থাকো, দেখো সোনু মাহাতো ছাড়া আর কিন্তু কোনো এজেন্টের নাম পাবে না। তাহলে তুমি এখানে এন্টায়ার ডেটাকে ফিল্টার আউট করলে কি বেসিসে? এই পার্টিকুলার একজন এজেন্টের নামের বেসিসে, যে সেই এজেন্টের এন্টায়ার পারফরমেন্স কিরকম, তার করেসপন্ডিং এন্টায়ার ডেটা। এখানে দেখো আর অন্য কোনো এজেন্টের ডেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এটাই হচ্ছে সর্টিং এর সঙ্গে ফিল্টার অপশনের ডিফারেন্স। যখন আমরা ডেটা সর্ট করি তখন সমস্ত ডেটা আমাদের কাছে ভিজিবল থাকে, আর ডেটা যখন ফিল্টার হয়ে যায় তখন আমরা শুধুমাত্র যে ক্রাইটেরিয়ার উপর বেস করে ফিল্টার বাটনটা বা ফিল্টার কন্ডিশনটা অ্যাপ্লাই করছি সেই ক্রাইটেরিয়াটুকুই আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে, বাকিগুলো হিডেন হয়ে যাবে। তাহলে এই পার্টিকুলার কেসে আমরা কি পাচ্ছি? যে এজেন্ট সোনু মাহাতোর করেসপন্ডিং তোমার ট্র্যাক পারফরমেন্স। এবারে যদি আমাকে এই তোমার ফিল্টার অপশনটাকে অফ করতে হয়, ধরো তোমাকে একজন কোনো এসে বললো যে না, সোনু মাহাতো দরকার নেই, অন্য একজন এজেন্টের নামে কাজ করো, তখন তোমায় কি করতে হবে? ফার্স্টে এই ফিল্টার যেটা তুমি অ্যাপ্লাই করেছো এটাকে রিমুভ করতে হবে, ক্লিয়ার করতে হবে। ফিল্টারকে ক্লিয়ার করার জন্য কি করবে? যে কলামের মধ্যে ফিল্টার তুমি অ্যাপ্লাই করছো সেই কলামে দেখো তার পাশের গুলোর মধ্যে শুধু ড্রপ ডাউন অ্যারো রয়েছে, কিন্তু এই পার্টিকুলার কলামের মধ্যে দেখো একটা ফিল্টার অপশন রয়েছে। তুমি যদি এই জায়গাতে আঙুলটা নিয়ে যাও, কারসারটা নিয়ে যাও, তা দেখো এটা হ্যান্ডে কনভার্টেড হচ্ছে, এবং এইখানের মধ্যে তুমি কি ফিল্টার অ্যাপ্লাই করে রেখেছো দেখো সেটা তোমাকে দেখিয়ে দিচ্ছে, এজেন্ট হ্যান্ডেল ইকুয়ালস সোনু মাহাতো। তাহলে তোমাকে এখান থেকে ফিল্টারটাকে ক্লিয়ার করতে হবে। ফিল্টারটা ক্লিয়ার করার জন্য কি করবে? এখানে ড্রপ ডাউনে ক্লিক করবে, ক্লিক করলে দেখো ক্লিয়ার ফিল্টার ফ্রম এজেন্ট হ্যান্ডেল, এটাকে ক্লিয়ার করে দাও। যেই মোমেন্টে ক্লিয়ার করবে দেখো সবাই এবার ব্যাক করে চলে এলো। এবার ধরো চাইলো আমাকে যে তুমি, এবারে আমাকে বললো যে তুমি বের করো প্রিয়াঙ্কার পারফরমেন্স কিরকম। তাহলে আমি এখানে যেই মোমেন্টে প্রিয়াঙ্কা লিখবো অটোমেটিক্যালি দেখো এখানে প্রিয়াঙ্কা নামে একজনই রয়েছেন এজেন্ট, তার ডেটা চলে এলো, ওকে প্রেস করলাম, এইবারে চলে এলো প্রিয়াঙ্কার এন্টায়ার ডেটা। আমি যদি এবার এখানে চেক করি, এখানে দেখাচ্ছে 266 of 2577 রেকর্ডস ফাউন্ড। তাহলে এইবার এইখানে তুমি যা যা ডেটা পাবে সমস্ত ডেটা দেখো এজেন্ট হচ্ছে প্রিয়াঙ্কা। তাহলে এইভাবে আমরা একটা সিঙ্গেল লেভেল অফ ফিল্টারিং কোন একটা পার্টিকুলার টেক্সট বেস ফাংশনকে অ্যাপ্লাই করে আমরা এই ডেটাটাকে ফিল্টার করে, এবার আমাদের এই ফিল্টার্ড আউট ডেটাটা নিয়ে আমাদের যা যা ফার্দার যা প্রসেসিং, যা যা ফার্দার আমার ইন্টারপ্রিটেশন, সেগুলো আমরা করতে পারি। তাহলে টেক্সট বেস ইনফরমেশনের উপর আমরা কি করে ডেটা ফিল্টারিং অ্যাপ্লাই করব সেটা তোমাদের কাছে সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? এটা খুব সিম্পল লেভেল অফ ডেটা ফিল্টারিং। সবাই বুঝতে পেরেছো? সবার কাছে ক্লিয়ার তো? আচ্ছা, এবার একটু ফিল্টারিংটাকে টাফ করো। কিরকম? আমরা এবার টেক্সট বেস থেকে আমরা এবার মুভ করি তোমার ডেট ইনফরমেশনের উপর বেস করে ফিল্টারিংটা করা। এবার ডেট ইনফরমেশনের উপর বেস করে যখন আমরা ফিল্টারিং করব তখন আমাদের কাছে অনেকগুলো অপশন অ্যাভেলেবেল হবে। আমার এখানে ক্রাইটেরিয়া কি দিয়েছে? ফিল্টার দ্য ট্রানজাকশনস বিফোর 10th January 2023। এবার এখানে আমার ডেটা দেখো স্টার্ট হয়েছে ফ্রম 1st January 2023। তাহলে বিফোর 10th January 2023 মানে কি? 1st January থেকে
9th জানুয়ারি অবধি যা যা ট্রানজাকশন হয়েছে এই ট্রানজাকশনটা তোমাকে এখানে ফাইন্ড আউট করতে বলছে। এটা যদি তোমাকে বলতো ফিল্টার দ্য ট্রানজাকশনস হ্যাপেন্ড অন 10th জানুয়ারি 2023, তখন আমার কাছে ক্রাইটেরিয়া হতো শুধুমাত্র 10th জানুয়ারি 2023 যা যা তোমার এখানে ট্রানজাকশন হয়েছে তার ভ্যালুটা। তাহলে আমি প্রথমে আগে যেটা দিয়েছে সেটা আগে দেখি। আমাকে এখানে বের করতে বলেছে ডেটাকে ফিল্টার আউট করো কোন ক্রাইটেরিয়ার উপর বেস করে, বিফোর 10th জানুয়ারি যা যা ট্রানজাকশন হয়েছে সমস্ত ডেটা আমার কাছে চাই। তাহলে তুমি কি করবে, যখন ফিল্টার বাটনটা অ্যাপ্লাই করবে বা ফিল্টার অপশনটা অ্যাপ্লাই করবে দুটো ভাবে করতে পারো। একটা হচ্ছে এই পুরো ডেটা সেটটাকে সিলেক্ট করে নিতে পারো কন্ট্রোল এ প্রেস করে, এই যেই মোমেন্টে কন্ট্রোল এ প্রেস করবে পুরো ডেটাটা তোমার সিলেক্টেড হয়ে যাবে। ফিল্টার অপশন আমাদের ফিল্টার বাটন অ্যাপ্লাই করার শর্টকাট কিটা মনে রাখবে, কন্ট্রোল শিফট এল, এটাও করতে পারো। আর যদি সিলেক্ট অল না করো তাহলে তোমাকে এই ডেটা রেঞ্জের মধ্যে কোথাও না কোথাও একটা ক্লিক করতে হবে, বাইরে কিন্তু করলে হবে না। এর ভিতরে যে কোনো জায়গায় ক্লিক করো, করে কন্ট্রোল শিফট এল প্রেস করো, একই জিনিস পাবে। এই টেবিলের হেডারে তোমার ফিল্টার বাটনটা অ্যাপ্লাইড হলো। এইবার ভালো করে সবাই দেখো, কন্ট্যাক্ট ডেট, যেই মোমেন্টে আমি কন্ট্যাক্ট ডেটে ক্লিক করলাম দেখো এবার আর টেক্সট নয়, এটা হয়ে গেছে ডেট ফিল্টার্স। এবার এই ডেট ফিল্টার্স এর আন্ডারে তুমি কি করতে পারো, দুরকম ভাবে করতে পারো। একটা কিরকম, আমার এখানে দুটো মান্থ রয়েছে আন্ডার 2023, তাই জন্য শুধু 2023 আন্ডারে দেখো দুটো সাব ক্যাটেগরির মতন জানুয়ারি ফেব্রুয়ারি মান্থ রয়েছে। এটা এরকম একটা কোনো ডেটা শিট হতে পারে যেখানে ধরো স্টার্টিং ফ্রম 2020 তোমার ডেটাটা 2024 অব্দি আছে। তাহলে তুমি কি দেখবে, প্রথমে দেখবে 2020, তার আন্ডারে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল করে টোটাল মান্থ 12টা মান্থ। এবং প্রত্যেকটা মান্থের তুমি যদি এই প্লাস বাটনে ক্লিক করে রেখে এক্সপ্যান্ড করো তাহলে দেখবে ওই মান্থের সমস্ত ডেট আমার এখানে রয়েছে ফ্রম 1 to 31 জানুয়ারিতে। তাহলে এই রকম ভাবে এখানে শুধুমাত্র দুটো রয়েছে। এবার 2023 লিপ ইয়ার ছিল না, এবার আচ্ছা এখানে 27 অব্দি রয়েছে, ধরো 28 ডেটা নেই। যদি এটা কমপ্লিট ডেটা হতো তাহলে পরে এটা কি হতো, এটা তোমার 2023 লিপ ইয়ার নয়, তাহলে এখানে 28 মানে 28 ফেব্রুয়ারি থাকতো। এরপরে এই লিস্ট কন্টিনিউ হতো মার্চ এপ্রিল মে জুন করে এইভাবে। এবারে আমার কাছে বলেছে যে ট্রানজাকশনস বিফোর 10th জানুয়ারি, তাহলে ব্যাপারটা আমার কাছে খুব ইজি, খুব সোজা, কারণ ছোট একটা আমাকে রেঞ্জ দেওয়া আছে। আমি কি করতে পারি, আমি এই সিলেক্ট অল বাটনটাতে ক্লিক করলাম, সবগুলো আনসিলেক্ট হয়ে গেল। এইবার আমি শুধু জানুয়ারিকে এক্সপ্যান্ড করলাম, করে আমি কি করলাম 1 2 3 4 5 6 7 8 9, যেই মোমেন্টে আমি 1 থেকে 9 অব্দি চেকবক্স অন করে দিলাম তার মানে আমি অ্যাপ্লাই করলাম 1 জানুয়ারি 2023 থেকে 9 জানুয়ারি 2023 অব্দি এই রেঞ্জের মধ্যে ফিল্টার অ্যাপ্লিকেশন করতে। আমি যেই মোমেন্টে ওকেতে প্রেস করব আমার এখানে দেখো 1 জানুয়ারি থেকে স্টার্ট হচ্ছে, আমি যদি লাস্টে যাই দেখো লাস্ট হচ্ছে 9th জানুয়ারি। এটা তো আমার কাছে খুব ছোট একটা ডেটা রেঞ্জ বলে রয়েছে। যদি এরকম হতো, ধরো তোমাকে বললো 2023 ধরো এন্টায়ার ডেটা রয়েছে, তোমাকে বললো যে তোমার ফিল্টার আউট দ্য এন্টায়ার ডেটা ফর দ্য ট্রানজাকশনস বিফোর 15th জুন, তাহলে বিফোর 15th জুন যদি হয় তাহলে পরে এইভাবে যদি আমাকে প্রত্যেকটাকে টিক টিক করে যেতে হয় তাহলে পরে তো এটা হিউজ টাইম কনজিউম করে নেবে। তাহলে এই প্রসেসে আমরা যাব না। আমরা তাহলে কি করব দেখো, আমরা যেটা করব প্রথমে আগে ক্লিয়ার ফিল্টার করে দিলাম, আমার কাছে ফিল্টার যেটা অ্যাপ্লাই করেছিলাম সেটা ক্লিয়ার হয়ে গেল। এইবার এখানে দেখো ভালো করে, যেই মোমেন্টে আমি ডেট ফিল্টার্স এর মধ্যে গিয়ে আমি কার্সারটাকে প্লেস করলাম আমার কাছে দেখো কতগুলো অপশন বেরিয়েছে, ইকুয়ালস, বিফোর, আফটার, বিটুইন, টুমরো, টুডে করে স্টার্ট করে এইভাবে টোটাল রয়েছে লাস্টে কাস্টম ফিল্টার, যেখানে তুমি তোমার নিজের ইচ্ছা মতন কন্ডিশন অ্যাপ্লাই করতে পারো। এবার আমার কাছে বলেই দেওয়া আছে ট্রানজাকশনস বিফোর 10th অফ জানুয়ারি, তাহলে আমি সব থেকে সুবিধাজনক প্রসেসটা কি, এই ডেটা ফিল্টার্সে যাব, বিফোরে ক্লিক করব,
যেই মোমেন্টে বিফোরে ক্লিক করলাম, এই দেখো অটো ফিল্টারের একটা শুধু তোমার কাছে ফিল্ড ও অ্যাক্টিভ করে দিয়েছে। কেন? কারণ তোমার একটাই ক্রাইটেরিয়া, বিফোর 10th of January। এবার এইখানে তোমাকে ডেট লিখতে হবে। এবার তুমি ডেটটা কিভাবে লিখবে, সবাইকে বলছি ভালো করে এটা মনে রাখবে। এই প্রসেসে ডেট অ্যাপ্লাই করার আগে প্রথমে দেখে নেবে এই ডেটটা কিভাবে ইনপুট করা রয়েছে, কারণ এই এক্সেল ফাইল তুমি নিজের হাতে বানাওনি, তোমাকে কেউ ডেটা দিয়েছে বানিয়ে। সুতরাং কেউ ধরো অনেকে থাকে প্রথমে মান্থ রাখলো, তারপর ডেট রাখলো, তারপর ইয়ার রাখলো। অনেকে রাখে নর্মাল ভাবে আমরা যেভাবে লিখি, প্রথমে ডেট, তারপর তোমার মান্থ, তারপর তোমার ইয়ার। তাহলে আমরা কনফার্ম করব কিভাবে? যদি আমার এটা ধরো আমি দেখতে পাচ্ছি 1 জানুয়ারি 2023, তার মানে আমার যদি এখানে ডেটে আমার ডেটার বা তোমার এই ডেটের যদি আমার স্ট্রাকচারটা দেখতে হয়, তাহলে পরে আমি কি করব, এই সেলের উপরে যে কোনো জায়গাতে একটা ক্লিক করব, এবং ক্লিক করলে পরে ফর্মুলা বক্সে গিয়ে আমি চেক করে নেব সেটা কিভাবে আছে। তাই জন্য আমরা এই ডেটাটা অ্যাপ্লাই করার আগে চেক করে দেখে নিই আমাদের এই ডেটটা কিভাবে প্লেস করা হয়েছে। ক্লিক করো যে কোনো একটা সেলের উপরে, চলে আসো 1/1/2023। এই 1/1 থেকে কিন্তু বোঝার উপায় নেই। কেন? কারণ 1st of January সেটাতে তোমার ডেও 1, মান্থও 1। তাই জন্য কি করবে, এরকম কেসে পরেরটাতে আসো, এখানে ক্লিক করে দেখো 2/1/2020, তার মানে যেভাবে আমরা লিখি সেইভাবেই ডেট আছে, আমাদের আর কোনো চিন্তা নেই। এইবার চলে আসো আমাদের এই অ্যাপ্লিকেশনটাতে, ফিল্টারের অ্যাপ্লিকেশনে আমরা কি করছি, বিফোর। এবার আমি কি লিখবো, বিফোর 10th January, 10/01/2023, ঠিক যেভাবে ডেটটা ওখানে করা আছে। এবারে তুমি কেন এরকম দেখতে পাচ্ছ, কারণ তোমার এই সেলগুলো ওইভাবে ফরম্যাটিং করা আছে বলে তুমি 01/01/2023 না দেখতে পেয়ে এইভাবে দেখতে পাচ্ছ। এটা ফরম্যাটিং এর উপর দেখা যাচ্ছে, কিন্তু বিহাইন্ড দ্য সিন ডেটাটা ইনপুট করা আছে আমাদের এই অর্ডারে, ডে, মান্থ, ইয়ার। এই দিলাম, দিয়ে ওকে প্রেস করে দাও। এবার আমরা চেক করে দেখি সত্যি সত্যি আমাদের ফিল্টারটা অ্যাপ্লাই হলো কিনা। চলে যাও লাস্টে, এ দেখো 9th of January অবধি আমার কাছে ডেটা রয়েছে। এটা ক্লিয়ার হলো কিনা বলো? তাহলে দেখো আমাকে সিঙ্গল সিঙ্গল করে ডে গুলোকে চেক করতে হলো না। আমি কি করলাম, জাস্ট ওই পার্টে গিয়ে ফিল্টার অপশানে গিয়ে এই ডেট ফিল্টার থেকে বিফোর অপশানটাকে চুজ করে নিলাম। বিফোর অপশান চুজ করে নিয়ে যে ডেটটা আমার কাছে বলা রয়েছে সেই ডেটটাকে পুট করে দিলাম। তাহলে পরেই দেখো আমার এখানে অপশানটা বেরিয়ে গেল। যদি এরকম হতো, ধরো আমাকে বিফোর না বলে এখানে ধরো আমাকে দিল এই অপশান যে ফিল্টার দ্য ট্রানজাকশন আফটার, এটা ধরো আমি আফটার করে দিলাম, আফটার 10th January 2023। তাহলে কি হবে, তাহলে পরে এই কন্ট্যাক্ট ডেটে যাও, ডেট ফিল্টারসে যাও, এবার বিফোর না গিয়ে আফটার যাব। ঠিক আর দেখো কন্ট্যাক্ট ডেট ইজ আফটার, এই আফটারে গিয়ে যেই মোমেন্টে যাব কি দেবো, 10/01/2023, তার মানে 11th January থেকে সব ডেটা থাকবে, 1 to 10th হিডেন হয়ে যাবে। প্রেস করে দাও ওকে, এ দেখো 11th January থেকে তোমার স্টার্ট হচ্ছে ডেটা। এটা চলবে এর লাস্ট অবধি। আমাদের এই ডেটা সেটের লাস্ট হচ্ছে 27 February 2023, তখন দেখলাম। তাহলে দেখো নেমে দেখো, এ দেখো লাস্ট পাচ্ছ 27 February 2023। তাহলে পরে আমরা সিঙ্গল ডেটার ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করে আমরা ফিল্টার আউট করতে পারি ডেটাকে। যদি এটা অন হতো, ফিল্টার দ্য ট্রানজাকশনস অন 10th January 2023, তখন আমরা কি করতাম, তখন আমাদের কাছে অপশনটা আসতো হচ্ছে ইকুয়ালস। ওই দিন যে দিনে বলছে সেদিন, তাহলে ইকুয়ালস দিলে তুমি যেই মোমেন্টে এটাকে দেবে 10/01/2023, নিল না। কেন নিল না? তার কারণ হচ্ছে এই ইকুয়ালসের জায়গাতেও নিউমেরিক্যাল ভ্যালুতে চলে গেছে। এই নিউমেরিক্যাল ভ্যালুটা আমাদের এখানে অ্যাপ্লিকেবল নয়। তখন আমাদের কি করতে হয়, যখন আমাকে একটা পার্টিকুলার কোনো ডেট দেয়, তখন আমাদের আর এই ডেটা ফিল্টার দিয়ে আমরা এই ইকুয়াল সিম্বল দিয়ে
বা কাস্টমে গিয়ে করে তুমি এটা কখনো অ্যাপ্লাই করতে পারবে না। তখন আমার একটাই উপায়, সেটা হচ্ছে এই সিলেক্ট অলটা অফ করে দিয়ে যে পার্টিকুলার ডেটটা বলেছে সেই পার্টিকুলার ডেটটাকে আমাকে এখান থেকে চুজ করে নেওয়া। এটা এক্সেলের একটা মানে প্রবলেম, যে কোনো কারণের জন্য এক্সেল এই ইন্ডিভিজুয়াল সিঙ্গেল ডেটকে ও এইভাবে সিলেক্ট করতে পারে না। তখন আমাদের এখান থেকে ডেটটাকে জাস্ট তোমার ওখান থেকে সিলেক্ট করে নিতে হয়। তাহলে তোমার ডেট ইনফরমেশন সিঙ্গেল ক্রাইটেরিয়ার উপর বেস করে কিভাবে আমরা অ্যাপ্লাই করব, এটা তোমাদের কাছে সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? সবাই বুঝতে পারলে? হ্যাঁ স্যার। বাকি স্টুডেন্টদের কাছে ক্লিয়ার হয়েছে? মেয়েরা বুঝতে পেরেছো? আচ্ছা, এইবারে আমরা ফিল্টারিং এর অপশনটাকে একটু এবারে ডিফিকাল্ট করি। ভালো করে দেখো কি বলছে, ফিল্টার দ্য ট্রানজাকশনস আফটার 2nd জানুয়ারি অ্যান্ড বিফোর 10th জানুয়ারি। তাহলে তোমাকে এবার একটা রেঞ্জ করে দিল, তার মানে তোমাকে 3rd জানুয়ারি থেকে 9th জানুয়ারি, কেন আফটার 2nd জানুয়ারি মানে 3rd জানুয়ারি, আর বিফোর 10th জানুয়ারি মানে হচ্ছে 9th জানুয়ারি। এবার এটা কিন্তু আর সিঙ্গেল ক্রাইটেরিয়া নয়, এটা কিন্তু হয়ে গেল মাল্টিপল ক্রাইটেরিয়া। দুটো ক্রাইটেরিয়া তোমার এখানে চলে এসছে। তাহলে আমরা এখানে কি করে অ্যাপ্লাইটা করব দেখা যাক। আমি এই টোটাল ডেটার মধ্যে কোথাও একটা তোমার ক্লিক করলাম, কন্ট্রোল শিফট এল প্রেস করলাম। কন্ট্রোল শিফট এল প্রেস করার পরে আমরা কোথায় যাব? মনে রাখবে ফিল্টার অ্যাপ্লাই করার তোমার শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট এল। এবারে কন্ট্যাক্ট ডেটে আসো। এই কন্ট্যাক্ট ডেটে এসে আগের বারের মতন ডেট ফিল্টার্স এর মধ্যে এবার বিটুইনে যাব। এই বিটুইনেও ক্লিক করতে পারো, নতুবা তুমি এই কাস্টম ফিল্টারেও ক্লিক করতে পারো। দুটো একই ব্যাপার, একই ডায়লগ বক্স খুলবে। বিটুইন থাকলে তোমার এখানে দুটো অপশনই দেখতে পেতে, আমি কাস্টমে দিয়েছি বলে একটা অপশন। এবার কি বলছে, ফিল্টার দ্য ট্রানজাকশনস আফটার 2nd জানুয়ারি। তাহলে আমার এই ড্রপ ডাউনে ক্লিক করো, ক্লিক করে দেখো কি কি অপশন আছে। ইকুয়ালস, ডাজ নট ইকুয়াল, ইজ আফটার অর ইকুয়াল টু, বিগিনস উইথ, এটসেট্রা এন্ড এটসেট্রা। আমার শুধু এখান থেকে আফটার নিতে হবে, কারণ আফটার 2nd জানুয়ারি 02/01/2023। সেকেন্ড ক্রাইটেরিয়া কি? বিফোর 10th জানুয়ারি। তাহলে এবার নেক্সট অপশনে যেটা সেকেন্ড লেভেল অফ ক্রাইটেরিয়া, সেখানে গিয়ে কিন্তু আমাদের আর আফটার নিলে হবে না, এবার নিতে হবে ইজ বিফোর। কতটা, কোন ডেট? 10th জানুয়ারি। তাহলে তুমি কি ক্রাইটেরিয়া দিলে? তুমি ক্রাইটেরিয়া দিলে যে ফিল্টার আউট করো সেই ডেটাকে, যে ডেটার কন্ট্যাক্ট ডেট হচ্ছে আফটার 2nd জানুয়ারি বাট বিফোর 10th জানুয়ারি। তার মানে ফ্রম 3rd জানুয়ারি টু 9th জানুয়ারি ডেটাটাকে ফিল্টার আউট করো। এইটা অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে যেই মোমেন্টে আমি ওকেতে প্রেস করব, এবার দেখো তোমার টেবিল স্টার্ট হচ্ছে ফ্রম 3rd জানুয়ারি। এবার যদি আমি লাস্ট রোতে যাই এই ডেটা সেটের বা এই ডেটা রেঞ্জের, তাহলে লাস্ট রো দেখো আমার কাছে দিচ্ছে 9th of জানুয়ারি। তার মানে কি? তার মানে 3rd জানুয়ারি থেকে 9th জানুয়ারি, এটাই তো তোমার চাইছে তোমাকে, যে আফটার 2nd অ্যান্ড বিফোর 10th। তাহলে দেখো আমরা এখানে মাল্টি লেভেল ফিল্টারিং অ্যাপ্লাই করে একটা ডেট রেঞ্জের মধ্যে টোটাল ডেটাটাকে ফিল্টার আউট করলাম। এটাকে আমরা বলছি হচ্ছে এগেন ফিল্টারিং ডেটা বাট অন বা বেসড অন মাল্টিপল ক্রাইটেরিয়া, যেখানে আমার দুটো ক্রাইটেরিয়া রয়েছে, আফটার 2nd জানুয়ারি, বিফোর 10th জানুয়ারি। তাহলে অ্যাপ্লাই কিভাবে করলাম আমি আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। আগে ফার্স্টে গিয়ে আমি এখান থেকে ক্লিয়ার করে দিলাম। এবার কি করব? ডেটে অ্যাপ্লাই করব, ডেট ফিল্টার্স। এবার দেখো আমি কাস্টম থেকে তোমাদের দেখিয়েছিলাম, আমি যদি এবার প্রথমে বিটুইনটা সিলেক্ট করতাম, তাহলে দেখো বাই ডিফল্ট দুটো অপশন দেখাচ্ছে। একটা হচ্ছে ইজ আফটার অর ইকুয়াল টু, আমি এটাতে যাব না, আমি এখানে নেব সিম্পল ইজ আফটার। ইজ আফটার কত? 02/01/2023। এখানে লেখা রয়েছে ইজ বিফোর অর ইকুয়াল টু, তাহলে ইকুয়াল টু অপশনটা আমার রাখার দরকার নেই, তাহলে পরে আমি কি নেব? ইজ বিফোর।
10/01/2023 অ্যাপ্লাই করো, দেখো ঠিক আগের রেজাল্ট যা ছিল এক্স্যাক্টলি তাই পাওয়া গেল ফ্রম 3rd জানুয়ারি টু 9th জানুয়ারি। দেখো তাহলে মাল্টি লেভেল ফিল্টারিং ডেটের উপর কিভাবে অ্যাপ্লাই করতে হবে এটা তোমাদের সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? সবাই বুঝতে পেরেছো কিভাবে অ্যাপ্লাই করতে হবে মাল্টি লেভেল ফিল্টারিং? হ্যাঁ স্যার। বাকি স্টুডেন্টরা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, মেয়েরা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবারে দেখো টাইমের উপরে আমরা ফিল্টারিং অপশনটা অ্যাপ্লাই করছি। এবার টাইমের উপরে কি বলছে? ফিল্টার দ্য ট্রানজাকশনস বিটুইন 11 AM and 12 PM ফর অল ডেজ। তাহলে এবার আমার আর ডেট নয়, 1 জানুয়ারি থেকে 27 ফেব্রুয়ারির এই টোটাল ডেজ এর মধ্যে প্রতিদিন সকাল 11টা থেকে রাত্রি 12টার মধ্যে যা যা ট্রানজাকশন হয়েছে এইটা আমাকে ফিল্টার আউট করতে বলা হয়েছে। তাহলে এখানে কি করব? আবার আগের বারের মতন এই ডেটার মধ্যে কোথাও একটা টেবিলের ভিতরে ক্লিক করব, Ctrl+Shift+L, যেই মোমেন্টে অ্যাপ্লাই করলাম দেখো আমার কাছে ফিল্টার বাটন অন হয়ে গেছে। এইবার আমাদের ফিল্টার অপশনটা কার উপর? টাইমের উপর। তাহলে পরে আমি কন্ট্যাক্ট টাইমে ক্লিক করলাম। এবার এই কন্ট্যাক্ট টাইমে যখন ক্লিক করছো এখানে দেখো তোমার সমস্ত টাইমগুলো এখানে যা যা টাইম আছে সব দেখাচ্ছে। এইখান থেকে এটা চুজ করা পসিবল নয়, তাই জন্য আমাদের এবারে যেতে হবে ডেটের ফিল্টারের মতন। এবার কিন্তু আর ডেট নয়, কেন তোমাদের আমি বলেছিলাম টাইমকে এক্সেল নাম্বার হিসাবে চিন্তা করে। ওই জন্য কিন্তু ভেবো না যে স্যার এখানে তো ডেটের ওখানে ডেট ফিল্টার দেখিয়েছিল, তাহলে এখানে টাইমের সময় তো টাইম ফিল্টার দেখাচ্ছে না। টাইম ফিল্টার টাইম বলে কোনো কিছু ও বোঝে না, ও টাইমকে একটা নিউমেরিক্যাল ভ্যালু হিসাবে ট্রিট করে। তাহলে আমরা এই নাম্বার ফিল্টারের মধ্যে যাব। যেই মোমেন্টে নাম্বার ফিল্টারের মধ্যে আমরা যাচ্ছি আমার কাছে দেখো এই কটা অপশন। এবার আমাকে কি বলেছে? ইন বিটুইন 11 AM and 12 PM। তাহলে পরে আমার এখানে বিটুইন অপশন রয়েছে, আমি বিটুইন ক্লিক করলাম। এবারে ইন বিটুইন 11 AM and 12 PM, তার মানে 11 AM টাকেও আমায় কনসিডার করতে হবে। যদি এরকম কোনো টাইম থেকে থাকে যেখানে এক্স্যাক্টলি সকাল 11টার সময় কোনো কল এসেছিল তাহলে সেটাকেও যেন ও কাউন্ট করে। এই জন্য আমাকে ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল এই অপশনটা কিন্তু এখানে নিতে হচ্ছে। তাহলে এখানে কি লিখবে? কিভাবে লিখবে? এখানে লেখার প্রসেস হচ্ছে আওয়ার, মিনিট, সেকেন্ড, তারপর একটা স্পেস দিয়ে AM, কারণ সকাল 11টা থেকে তোমাকে স্টার্ট করতে হচ্ছে। আর লেস দেন অর ইকুয়াল টু মানে আপ টু 12, মানে রাত্রি 12টাতে যদি কোনো কল এসে থাকে সেটাকেও আমাকে কনসিডার করতে হবে ডেটা ফিল্টারিং এর মধ্যে। তাহলে এখানে কি লিখবো? 12 আওয়ার, মিনিট, এবারে হচ্ছে PM। তাহলে তোমার ডেটা রেঞ্জটাকে তুমি দিয়ে দিলে। এই যেই দিয়ে তুমি অ্যাপ্লাই করে ভালো করে দেখো এইখানে আমাদের যা যা তুমি দেখতে পাচ্ছ এখানে, এখানে যদি এরকম কোনো কিছু টাইম থেকে থাকে যে টাইম হচ্ছে বিফোর 11 AM অ্যান্ড আফটার 12 PM, তাহলে পরে সেই ডেট গুলো বাদ যাবে। কিরকম যাবে দেখো? 3:32 PM, তোমার দুপুরবেলা 3:30, তাহলে 12টার পর তাহলে কি হবে? বাদ চলে যাবে। 2:23 PM, 6:16, 4:32 এগুলো সব দেখবে ফিল্টার আউট হয়ে যাবে। তাহলে আমরা এখানে ওকে প্রেস করি। যেই মোমেন্টে আমরা ওকে প্রেস করছি এই দেখো আমার এখানে এরকম কোনো ডেটা তুমি পাবে না যে ডেটা 12 PM এর পরে আছে। যদি এক্স্যাক্টলি 12 PM এ কোনো কল এসে থাকে তাহলে 12 PM টা দেখতে পাবে, কিন্তু দেখো 11:56 কল এসেছিল, লেস দ্যান 12 PM তোমার কাছে অ্যাভেলেবেল রয়েছে। তাহলে এইখানে আমরা টাইম ফিল্টার করলাম নাম্বার ফিল্টারের উপর বেস করে। আমার কন্ডিশনটা ছিল ফিল্টার করো সেই কলগুলোকে যে কলগুলো 11 AM থেকে 12 PM এসছে। এবার যদি এরকম হয়, ধরা যাক আমরা একটু টাইমটাকে বাড়িয়ে দিলাম, 11 AM থেকে ধরো আমি করে দিলাম 2 PM, ও সরি 11 AM থেকে
2 PM রাখলাম। তাহলে কি করব, আমরা আবার আগের বারের মতন নাম্বার ফিল্টারে যাব, বিটুইন অপশনটা চুজ করব, 11 AM, আর এখানে হবে হচ্ছে 2 PM। ওকে প্রেস করো। এইবার দেখো দুপুর 1টা চলে এসছে, এ দেখো 1টা 7, 1টা 16, 1টা 39 চলে এসছে। তাহলে এইভাবে আমরা টাইমের উপর মাল্টিপল ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করে ডেটাটাকে ফিল্টার করতে পারবো। তোমাদের কাছে ক্লিয়ার হলো কিনা বলো? সবাই বুঝতে পারলে? সবার কাছে ক্লিয়ার হ্যাঁ তো? স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এইবারে মেয়েরা তো, আচ্ছা মেয়েরা তোমরা বুঝতে পারছো? কোনো অসুবিধা হচ্ছে না তো বুঝতে? আচ্ছা, এইবারে দেখো, না স্যার। আচ্ছা এইবারে ভালো করে দেখো, এইখানে একটা মাল্টিপল ফিল্ড অ্যাপ্লাই করা হয়েছে। এখানে কতগুলো ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে, ভালো করে পড়ো। প্রথম ক্রাইটেরিয়া বলছে 15 জানুয়ারির পরে যে ট্রানজাকশন গুলো, সেই ট্রানজাকশন গুলো থাকবে। সকাল 11টা 45 পর আর দুপুর 3:30 আগে। আগের বারে কিন্তু ছিল হচ্ছে 11টা, মানে আগেরটা ছিল 11টা থেকে 12টা, এবার কিন্তু 11টা 45 থেকে 3:30 নয়, 11টা 45 পরে আর 3:30 আগে। তার মানে 11টা 45 মানে 11:45 AM যদি কোনো কল এসে থাকে সেটা নেওয়া যাবে না। আবার একই রকম ভাবে 3:30 PM যদি কোনো কল এসে থাকে তাহলে নেওয়া যাবে না। 11:44 কল আসলে সেটা, সরি 11:46 এলে অ্যাকসেপ্টেড হবে ফিল্টারের আন্ডারে, 3:29 এলে অ্যাপ্লিকেবল হবে। তাই জন্য দেখো এখানে কিন্তু আর তোমার 11:45 AM টু 3:30 PM নয়। ওই জন্য ভালো করে কিন্তু ফিল্টারের অপশন গুলো পড়বে। এখানে বলেছে আফটার 11:45 AM অ্যান্ড বিফোর 3:30 PM। এটা হচ্ছে তোমার সেকেন্ড লেভেল অফ ফিল্টারিং। তারপর কি বলছে, এবারে এই টাইম আফটার 11:45 অ্যান্ড বিফোর 3:30 সেইগুলোকে আইডেন্টিফাই করো যে কলগুলো আনসার করতে টাইম লেগেছে লেস দ্যান 80 সেকেন্ডস, মানে উইদিন 80 সেকেন্ডস এজেন্ট কল অ্যাটেন্ড করেছে। তারপরে ফিল্টার আউট করতে বলছে যে সেই প্রোডাক্ট গুলোকে নাও যার মধ্যে এই ক্রিস্পি ওয়ার্ডটা আছে। তাহলে কতগুলো লেভেল আমাদের এখানে অ্যাপ্লাই করা হলো ভালো করে দেখো। প্রথম লেভেল 15 জানুয়ারি, তোমাকে আগে ফার্স্টে এই লেভেলের উপর বেস করে ডেটাকে ফিল্টার করতে হবে। নেক্সট লেভেল হচ্ছে আফটার 11:45 AM বিফোর 3:30 PM। এটা তোমার সেকেন্ড লেভেল, যেটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে হচ্ছে কন্ট্যাক্ট টাইমের উপর। থার্ড হচ্ছে টাইম টু আনসার ইজ লেস দ্যান 80 সেকেন্ডস। তাহলে টাইম টু আনসারের উপর তোমার থার্ড লেভেল অফ ফিল্টারিং অ্যাপ্লিকেবল হবে, 80 সেকেন্ডের কম টাইমে যে কলগুলো রিসিভড হয়েছে। আর ফোর্থ অপশন হচ্ছে এই প্রোডাক্টের মধ্যে যা নাম আছে তার মধ্যে শুধুমাত্র সেই প্রোডাক্ট গুলোকে তোমাকে ফিল্টার আউট করতে হবে যার মধ্যে এই ক্রিস্পি ওয়ার্ডটা আছে। তাহলে টোটাল ফিল্টারিং এখানে 4টে ক্রাইটেরিয়া। এই 4টে ক্রাইটেরিয়াকে আমরা কিরকম ভাবে অ্যাপ্লাই করব দেখো। তাহলে আমার টাস্কটা আমাকে যা দেওয়া হয়েছে, যেটা তোমাদের আমি ভেঙে ভেঙে বললাম, এই টাস্কটা তোমাদের সবার কাছে ক্লিয়ার হয়েছে আমাদের কি করতে হবে? সবাই বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো তো আমাদের কি করতে বলেছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এবারে দেখো কি করছি। কন্ট্রোল শিফট এল যেই মোমেন্টে প্রেস করলাম আমার দেখো এখানে অ্যাপ্লাই হয়ে গেছে ফিল্টার। ফার্স্ট হচ্ছে আফটার 15 জানুয়ারি। খুব ভালো কথা, প্রথমে ডেটকে ফিল্টার করো, ডেট ফিল্টার্স আফটার, আফটার 15 জানুয়ারি 15/01/2023 অ্যাপ্লাই করলাম। যেই মোমেন্টে অ্যাপ্লাই করলাম দেখো ডেটা স্টার্ট হলো ফ্রম 16 জানুয়ারি 2023। খুব ভালো কথা। এবার কি বলছে, আফটার 11:45 AM অ্যান্ড বিফোর 3:30 PM। তাহলে এবারে চলে এসো কন্ট্যাক্ট টাইমের আন্ডারে। নাম্বার ফিল্টার্স
এবার হচ্ছে বিটুইন চুজ করো, কিন্তু এবার বিটুইনের ক্রাইটেরিয়াটা আমাকে চেঞ্জ করতে হবে। আমায় কি করতে হবে? আমাকে করতে হবে অনলি গ্রেটার দেন, কারণ আফটার 11:45, তাহলে পরে গ্রেটার দেন থাকবে, গ্রেটার দেন অর ইকুয়াল হবে না 11:45 AM। ঠিক একই রকম ভাবে বিফোর 3:30, তার মানে কি হবে? শুধু হবে লেস দেন অর ইকুয়াল হবে না 3:30 PM। তাহলে এইটা হলো আমার টাইম ফিল্টার। ওকে প্রেস করি, দেখা যাক কি হয়। দেখো এখানে একটা 8:45 দেখতে পাচ্ছি, 4:09 দেখতে পাচ্ছি, এগুলো সব বাদ চলে যাবে। যেই মোমেন্টে ওকে প্রেস করলাম, দেখো এই ডেটাগুলো অটোমেটিক্যালি বাদ চলে গেল। নেক্সট, টাইম টু আনসার ইজ লেস দ্যান 80 সেকেন্ডস। তাহলে টাইম টু আনসার আমার থার্ড লেভেল। এই থার্ড লেভেলে আমি চলে আসলাম। এবারে নাম্বার ফিল্টার কি হবে? লেস দেন। কতটা লেস দেন? ইজ লেস দেন 80 সেকেন্ডস। ওকে প্রেস করলাম, খুব ভালো কথা। এইবারে হচ্ছে আমার লাস্ট ফিল্টার, সেটা হচ্ছে কি? প্রোডাক্টস দ্যাট আর ক্রিস্পি। তাহলে এখানে কি করব? এই সার্চ বক্সের মধ্যে ক্রিস্পি টাইপ করব। যেই মোমেন্টে ক্রিস্পি টাইপ করলাম, দেখো আমাকে দেখাচ্ছে দুটো প্রোডাক্ট আছে যাদের মধ্যে এই ক্রিস্পি ওয়ার্ডটা রয়েছে। তাহলে এই দুটো প্রোডাক্টকেই আমাকে কনসিডার করতে হবে, কারণ শুধু ক্রিস্পি বলে কোনো প্রোডাক্ট আমার নেই। তাহলে পরে ক্রিস্পি হচ্ছে একটা এন্টার প্রোডাক্ট নেমের একটা পার্টিকুলার ওয়ার্ড। তার মানে ক্রিস্পি যতগুলো প্রোডাক্ট নেমের মধ্যে অ্যাপিয়ার করবে সবাইকে আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম, করে ওকে প্রেস করলাম। যেই মোমেন্টে তুমি ওকে প্রেস করলে, এই যে ডেটাটা তোমার কাছে এবার এলো, এই ফিল্টার আউট ডেটাটা 16 জানুয়ারি থেকে স্টার্ট করে লাস্ট রান করছে 27 ফেব্রুয়ারি। কন্ট্যাক্ট টাইম হচ্ছে আফটার 11:45 AM, বিফোর 3:30 PM, শুধু সেই টাইমগুলোই আছে। এবারে নেক্সট কি ছিল? টাইম টু আনসার কল। এখানে তুমি কোনো টাইম পাবে না যেটা হবে ইকুয়াল টু 80। দেখো সমস্ত ভ্যালু হচ্ছে লেস দ্যান 80। আর এই পার্টের মধ্যে দেখো যা যা প্রোডাক্ট নেম দেখাচ্ছে, এ দেখো সমস্ত প্রোডাক্টের মধ্যে দেখো ক্রিস্পি ওয়ার্ডটা আছে, এর বাইরে অন্য কোনো প্রোডাক্ট নেই। তাহলে আমরা 4টে ডিফারেন্ট লেভেল অ্যাপ্লাই করে ফিল্টার আউট করলাম ডেটাটাকে। দেখো এটা তোমাদের কাছে ক্লিয়ার হলো কিনা বলো? কিভাবে আমরা অ্যাপ্লাই করলাম ক্লিয়ার হলো কিনা বলো? সবাই কি বুঝতে পারলে? হ্যাঁ স্যার, ক্লিয়ার। মেয়েরা বুঝতে পেরেছো? বাকি স্টুডেন্টরা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে যখন মাল্টি লেভেল ফিল্টারিং আসবে তখন তোমাকে কিন্তু মনে রাখতে হবে, যে অর্ডারে তোমাকে ফিল্টার করতে বলবে তোমাকে কিন্তু সেই অর্ডারে যেতে হবে। তোমাকে যদি বলে প্রথমে 15 জানুয়ারি, তারপর টাইম টু আনসার ইজ লেস দ্যান 80 সেকেন্ডস, তুমি যদি এই টাইমটাকে বাদ, এই তোমার এই কি বলে, এই টাইমের রেঞ্জটাকে বাদ দিয়ে তুমি থার্ড অপশনটাকে অ্যাপ্লাই করে দিলে, তাহলে পরে কিন্তু তোমার যে কনটেক্সটে এটাকে ফিল্টার আউট করতে বলছে সেই পুরো কনটেক্সটটাই গন্ডগোল হয়ে যাবে। কেন গন্ডগোল হয়ে যাবে? তার কারণ হচ্ছে, হয়তো দেখা গেল এরকম কোনো সিচুয়েশন এলো যেখানে এই লেস দ্যান 80 সেকেন্ড যদি আমি সেকেন্ড অপশনে দিয়ে দিই, তাহলে 11:45 AM আর 3:30 PM এর অপশন কোনো একটা দিনে ধরো অফ হয়ে গেল। তাই জন্য আমাকে 1 বাই 1 শিফট করতে হবে। কখনো কিন্তু পরের কন্ডিশনকে জাম্প করে আগে অ্যাপ্লাই করে দেবে না। গ্র্যাজুয়ালি একটা একটা করে করে ফিল্টার অ্যাপ্লিকেশন, একটা একটা করে কন্ডিশনকে ফিল্টার বাটনে অ্যাপ্লাই করতে থাকো, ঠিক তোমাকে যে অর্ডারে ওরা ফিল্টার আউট করতে বলছে ডেটাকে। এটা মনে রাখবে, কখনো অর্ডারকে ব্রেক করবে না। যে অর্ডার তোমাকে দেওয়া হয়েছে, ইউ হ্যাভ টু ফলো দ্য অর্ডার স্ট্রিক্টলি। ঠিক আছে? আচ্ছা, এইবারে আমি আর একটা জিনিস তোমাদের বলে দিই, যেটা তোমাদের আগের দিনে
যখন তোমাদের প্রথম আমি সর্টিং এর ব্যাপারটা বলেছিলাম, সেখানে সর্টিং এর আমাদের বেসিক সর্টিং এর পার্টে আমার কোনো ডেটের কোনো টেবিল বা কলাম ছিল না। তো যদি ডেট থাকে তাহলে পরে তুমি সর্টটা কি করে করবে? ধরো তোমাকে বললো অ্যারেঞ্জ দ্য অর্ডার ডেটস ইন ডিসেন্ডিং অর্ডার। ডিসেন্ডিং অর্ডার মানে লেটেস্ট যে ডেটে অর্ডারটা পড়েছে সেটা থাকবে সবার উপর, তার থেকে গ্র্যাজুয়ালি আমরা ব্যাকওয়ার্ড ডাইরেকশনে মুভ করব। অ্যাসেন্ডিং মানে আমার একটা ডেটা টেবিলের মধ্যে ডেট হিসাবে যদি চিন্তা করো, তাহলে ডেটা টেবিলের মধ্যে অ্যাসেন্ডিং অর্ডার মানে হচ্ছে সব থেকে পুরনো ডেটটা সবার উপরে আর লেটেস্ট ডেটটা সবার নিচে। ডিসেন্ডিং অর্ডার মানে তার ঠিক উল্টো। ডিসেন্ডিং মানে লেটেস্ট ডেটটা হচ্ছে সবার উপরে, ওল্ডেস্ট ডেট হচ্ছে সবার নিচে। এটা মাথায় রাখবে, এটা অনেকে অনেক সময় গন্ডগোল করে ফেলে। অ্যাসেন্ডিং মানে লেটেস্ট নিচে, সবার নিচে। যদি এটা ডেট না হয়ে কোনো তোমার নিউমেরিক্যাল ভ্যালু হয়, তাহলে অ্যাসেন্ডিং মানে মিনিমাম ভ্যালু থাকবে সবার উপরে, ম্যাক্সিমাম ভ্যালু থাকবে সবার নিচে। আর ডিসেন্ডিং মানে উল্টো, ম্যাক্সিমাম সবার উপরে, মিনিমাম সবার নিচে। ডেটের কেসে অ্যাসেন্ডিং মানে ওল্ডেস্ট টপে, নিউয়েস্ট বটমে। ডিসেন্ডিং মানে নিউয়েস্ট টপে, ওল্ডেস্ট হচ্ছে বটমে। তাহলে আমার যদি কখনো এরকম কোন রকম ডেট আছে, এই রকম একটা কোনো ডেটাকে অ্যারেঞ্জ করতে বলে আইদার অ্যাসেন্ডিং অর্ডার অর ইন ডিসেন্ডিং অর্ডার, তাহলে পরে সেক্ষেত্রে আমার কি করণীয়? তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে, এটা যেহেতু সিঙ্গেল লেভেল সর্ট, সেই কারণের জন্য আমরা শুধুমাত্র কি করব, আমরা শুধুমাত্র ডেটের যে কলামটা, সেই কলামের যে কোনো একটা সেলের মধ্যে ক্লিক করব। এবার সর্ট করার জন্য কি করব, রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এখানে দেখো সর্ট এলো। এবার সর্টের মধ্যে তোমার কাছে দুটো অপশন, ওল্ডেস্ট টু নিউয়েস্ট, নিউয়েস্ট টু ওল্ডেস্ট। ওল্ডেস্ট টু নিউয়েস্ট মানে হচ্ছে অ্যাসেন্ডিং, নিউয়েস্ট টু ওল্ডেস্ট মানে হচ্ছে ডিসেন্ডিং। তোমাকে এখানে ডিসেন্ডিং অর্ডারে করতে বলেছে, তাহলে আমি নিউয়েস্ট টু ওল্ডেস্টে যাব। আমাদের এই ডেটা এক্সাম্পলে লেটেস্ট ডেট হচ্ছে 27 ফেব্রুয়ারি 2023, ওল্ডেস্ট ডেট হচ্ছে 1 জানুয়ারি 2023। তাহলে যেই মোমেন্টে আমি এটাকে সিলেক্ট করব, আমরা দেখব 27 ফেব্রুয়ারি 2023 টপে চলে আসবে আর 1 জানুয়ারি 2023 বটমে চলে যাবে। এ দেখো, যেই ক্লিক করলাম, এ দেখো 27 ফেব্রুয়ারি 2023 তোমার টপে, কারণ এই ডেটা রেঞ্জের মধ্যে এটাই লেটেস্ট ডেট। আর যদি আমি বটমে যাই, একদম লাস্ট কলামে চলে যাই, তাহলে দেখো 1 জানুয়ারি 2023 হচ্ছে আমার ওল্ডেস্ট ডেট। তাহলে নিউয়েস্ট টু ওল্ডেস্ট ডেটের টার্মে ডিসেন্ডিং, ওল্ডেস্ট টু নিউয়েস্ট ডেটের টার্মে অ্যাসেন্ডিং। এটা তোমাদের সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, ডেটের টার্মে কি হবে সবাই বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার ফিল্টারিং এর সঙ্গে সর্টিং করতে বলছে, মানে ফিল্টার অ্যাপ্লাই করতে বলছে, তারপর সর্ট আউট করতে বলছে ডেটাকে। কি বলছে? ফিল্টার দ্য ট্রানজাকশনস অন দ্য 16th জানুয়ারি, দেন অ্যারেঞ্জ দ্য ট্রানজাকশনস বেসড অন দ্য এজেন্টস। তার মানে প্রথমে শুধুমাত্র 16th জানুয়ারিতে যে ট্রানজাকশনটা হয়েছে সেটা নাও, তারপর ওই ট্রানজাকশনের মধ্যে এজেন্টকে অ্যালফাবেটিক্যালি সাজাও, যেটা এজেন্টের টার্মে সর্টিং হবে, অন্য কোনো টার্মে নয়। তাহলে এখানে একটা ফিল্টারিং অপশন আর একটা সর্টিং, তার মানে এটা সিঙ্গেল ক্রাইটেরিয়ার উপর বেসড করে ফিল্টারিং অপশন আর সিঙ্গেল লেভেল সর্টিং। তাহলে আমি কি করব, এই ডেটার মধ্যে যে কোনো জায়গাতে ক্লিক করব, কন্ট্রোল শিফট এল। এবার এই কন্ট্রোল শিফট এল প্রেস করার পর দেখো আমার এখানে ফিল্টার অপশন চলে এসছে। এবার আমাকে বলেছে অন 16th জানুয়ারি। আমি তোমাদের একটু আগে দেখালাম যে যখন এরকম একটা পার্টিকুলার ডেট দেবে, তখন আমরা এই ডেট ফিল্টারের এখান থেকে নেব না, আমরা এই পার্টটাকে এক্সপ্যান্ড করব, শুধুমাত্র 16 জানুয়ারিকে সিলেক্ট করবো, আর কিছু করবো না। ওকে প্রেস করলাম,
তাহলে দেখো শুধু তোমার কাছে 16 জানুয়ারি ডেটা রয়েছে, আর কিচ্ছু নেই। এইবার আমাকে বলছে এই 16 জানুয়ারিতে, এবার যদি তুমি এজেন্ট দেখো, এজেন্ট হ্যান্ডেলড বাই, তাদের দেখো নাম কোনো অ্যালফাবেটিক্যালি অ্যারেঞ্জড নেই। প্রথমে অ্যাড্রিয়ান মার্টিন রয়েছে, তারপর প্রিয়াঙ্কা, তারপর মাইক্রস, তারপর গোবি, দেখো পুরোটা হ্যাপাজার্ড রয়েছে। তাহলে এটাকে এবার আমাকে সর্ট আউট করতে হবে। তাহলে কি করব, এই এজেন্ট হ্যান্ডেলড এর উপরে এই কলামটায় ক্লিক করব, রাইট ক্লিক করব, এখান থেকে সর্ট অপশন নেব। সর্ট অপশনে অ্যালফাবেটিক্যালি মানে হচ্ছে A to Z। যেই মোমেন্টে আমি A to Z অ্যাপ্লাই করলাম, দেখো ওই 16 জানুয়ারিতে অ্যাড্রিয়ান মার্টিন দুবার কল অ্যাটেন্ড করেছে। তাই জন্য প্রথমে অ্যাড্রিয়ান মার্টিন, তারপর অ্যালবাইন তোমার ফরেস্টিয়ার, এ দেখো এতগুলো কল অ্যাটেন্ড করেছে। এবার এর পর জি, জি এর পর এইচ, এম, পি, আর, এস করে টি। তাহলে দেখো এজেন্ট ওয়াইজ এবারে পুরো ডেটাটা অ্যারেঞ্জড হলো অন 16th of January। এটাকে আমরা বলছি সিঙ্গেল লেভেল ফিল্টারিং অ্যান্ড সিঙ্গেল লেভেল ডেটা সর্টিং। দেখো ক্লিয়ার হলো কিনা বলো, সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে যদি সিঙ্গেল লেভেল ফিল্টারিং থাকে আর মাল্টি লেভেল সর্টিং থাকে, তাহলে কি বলবো? আগের এক্সাম্পলটাকেই দেখো কন্টিনিউ করা হচ্ছে। কি বলছে, 16 ফেব্রুয়ারি ট্রানজাকশন, তারপরে ডেটাকে অ্যারেঞ্জ করো এজেন্টকে ফার্স্ট লেভেলে রেখে, তারপর নেক্সট লেভেল হচ্ছে টাইম ফ্রম মর্নিং টু ইভিনিং। তাহলে এখানে আমার সর্টিং এর দুটো লেভেল মানে হচ্ছে মাল্টি লেভেল সর্টিং। তাহলে আমাকে এবারে সর্টিং এর টাইমে মাল্টি লেভেল অপশন অ্যাপ্লাই করতে হবে, ফিল্টারিং এর টাইমে সিঙ্গেল লেভেল অপশন অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখা যাক, আমি এখানে কন্ট্রোল শিফট এল প্রেস করলাম, চলে এলো আমার কন্ট্যাক্ট ডেটটা আগের বারের মতন। এই পুরোটাকে অফ করে দাও, জানুয়ারিকে এক্সপ্যান্ড করো, 16 চুজ করো, আমার এখানে হয়ে গেল 16th of January। খুব ভালো কথা। এইবার কি বলছে, বেসড অন দ্য এজেন্টস অ্যান্ড অলসো অ্যারেঞ্জ দ্য টাইম ফ্রম মর্নিং টু ইভিনিং। তাহলে এখানে আমরা কি করব, এখানে আমাদেরকে মাল্টি লেভেল সর্টিং অ্যাপ্লাই করতে হবে। কি করব, এই ডেটার মধ্যে যে কোনো জায়গাতে ক্লিক করে রাইট ক্লিক করো, এই সর্টের আন্ডারের তলায় দেখো সবার নিচে রয়েছে কাস্টম সর্ট। এবার আমাকে কাস্টম সর্ট নিতে হবে, কারণ আমাকে দুটো লেভেল অ্যাপ্লাই করতে হবে। আমি কাস্টম সর্ট চুজ করলাম। এই হচ্ছে আমার মাল্টি লেভেল সর্টিং এর উইন্ডো। প্রথম লেভেল কি, এজেন্ট, তাহলে সর্ট বাই এজেন্ট হ্যান্ডেলড A to Z অ্যালফাবেটিক্যালি। নেক্সট লেভেল কি অ্যাড করতে হবে, অ্যারেঞ্জ দ্য টাইম ফ্রম মর্নিং টু ইভিনিং। তাহলে আমার এখানে টাইম, কন্ট্যাক্ট টাইম। এবার কন্ট্যাক্ট টাইমে মর্নিং টু ইভিনিং, আমরা যদি মর্নিং এর থেকে ইভিনিং এর দিকে যাই, তাহলে টাইমের ভ্যালু ইনক্রিজ করে না ডিক্রিজ করে বলো তো? সকালবেলা ধরো 6টা থেকে তুমি স্টার্ট করে যদি তুমি প্রোগ্রেস করো মর্নিং থেকে ইভিনিং এর দিকে, তাহলে পরে তোমার এখানে ডেটার ভ্যালুটা, ডেট তো এখানে তোমার সরি টাইম তো এখানে একটা নিউমেরিক্যাল ভ্যালু হিসাবে নিচ্ছে। তাহলে এই নিউমেরিক্যাল ভ্যালুটা ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে, কি মনে হয় তোমাদের? ডিক্রিজ করবে স্যার, কারণ টাইমটা তো কমে আসছে। সকাল 6টা থেকে তুমি যদি বিকেল ধরো সন্ধ্যে 6টা অবধি যাও, তাহলে তাহলে কি টাইমের নিউমেরিক্যাল ভ্যালু ডিক্রিজ করে না ইনক্রিজ করে? সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা তো? হ্যাঁ, মর্নিং টু ইভিনিং। আরে ইনক্রিজ করলো স্যার। 6টার পর 7টা, 7টার পর 8টা, 8টার পর 9টা, 9টার পর 10টা। এবার তুমি বলতে পারো স্যার 12টা হওয়ার পর তো একটা হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি 12র পরে ওই ডিজিটটা কত, 13 না? 13টাই তো 1 PM, তারপর একটা 14 2 PM, 15 3 PM। তাহলে আমাকে এখানে কি রাখতে হবে, কন্ট্যাক্ট টাইমকে স্মলেস্ট টু লার্জেস্ট রাখতে হবে। যেহেতু এটা বলেছে অ্যারেঞ্জ দ্য টাইম ফ্রম মর্নিং টু ইভিনিং, যদি বলতো অ্যারেঞ্জ দ্য টাইম ফ্রম ইভিনিং টু মর্নিং,
তখন আমাকে এটাকে উল্টে দিতে হতো লার্জেস্ট টু স্মলেস্ট। তাহলে স্মলেস্ট টু লার্জেস্ট কেন আমরা রাখবো, তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে সবার কাছে? তাহলে দেখো এখানে আমরা দুটো লেভেল অ্যাপ্লাই করলাম। ডেটা সর্টিং হবে কিভাবে? প্রথমে এজেন্ট হ্যান্ডেলড এর উপরে ডেটা সর্ট হবে A to Z অ্যালফাবেটিক্যালি, তারপর নেক্সট অ্যাপ্লাইড হবে কন্ট্যাক্ট টাইমের উপর। দেখা যাক কি হয়। তার মানে একজন এজেন্টের মাল্টিপল ধরো এন্ট্রি আছে, তাহলে কি দেখা যাবে? এজেন্টের নামের ক্যাটেগরির মধ্যে সেই টাইমগুলো আগে অ্যাপিয়ার করবে যেগুলো সকালের দিকে, সেই টাইমগুলো পরে অ্যাপিয়ার করবে যেগুলো বিকেলের দিকে সে কল রিসিভ করেছে। দেখা যাক কি হয়। আমি এটাতে ওকে প্রেস করলাম। যেই ওকে প্রেস করলাম, দেখো এইখানটা তো আগের বারের মতন অ্যালফাবেটিক্যালি অ্যারেঞ্জড হলো। এইবার আমরা আসি এই দিকটাতে। কোথায় গেল? সরি, এ দেখো অ্যাড্রিয়ান মার্টিন দুটো কল অ্যাটেন্ড করেছে 16 জানুয়ারি, একটা দুপুর 2:34, একটা 7:51। তাহলে দেখো মর্নিং টু ইভিনিং, ওর আগে কোনো কল নেই, তাই জন্য ওর কাছে ফার্স্ট টাইম 2:34 PM। কিন্তু অ্যালবাইন ফরেস্টিয়ারের দেখো এতগুলো কল এন্ট্রি আছে। এবার দেখো অ্যালবাইন ফরেস্টিয়ারের কল এন্ট্রিটা কিভাবে দেখো অ্যাসাইন্ড হয়েছে। 11 AM, 11:45, 12:06, 12:09, 3:02, তারপর রাত্রি 10:04, তারপর 10:36, লাস্ট কল অ্যাটেন্ড করেছে রাত্রি 11:47। তাহলে দেখো 11 AM থেকে স্টার্ট করে 11:47 PM। নেক্সট হচ্ছে গোবি। গোবি ফার্স্ট কল অ্যাটেন্ড করেছে 11:49 AM এ, তারপর দেখো টাইম ইনক্রিজ করছে করতে 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 লাস্ট কল হচ্ছে 11:43। তাহলে ডেটা সর্টিংটা কিভাবে হলো? প্রথমে অ্যালফাবেটিক্যালি এজেন্টদের নাম এলো, তারপর এজেন্টদের একই এজেন্টের টাইমটা তোমার কিভাবে সর্টেড আউট হলো, মর্নিং থেকে ইভিনিং, তার মানে স্মলেস্ট ভ্যালু থেকে লার্জেস্ট ভ্যালুর দিকে। তাহলে এখানে আমরা সিঙ্গেল লেভেল ফিল্টারিং ইউজ করলাম, মাল্টি লেভেল সর্টিং অ্যাপ্লাই করলাম। দেখো তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা বলো, সবাই কি বুঝতে পারলে? সবার কাছে ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। মেয়েরা, বাকি স্টুডেন্টরা সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবারে তোমাদের একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে এই যে ডেটাটা নিয়ে আমরা কাজ করছি, এটাকে আমরা একটা ট্যাবুলার ফর্মে রেখেছি। এবার ট্যাবুলার ফর্মে রেখেছি বলে আমরা ইন জেনারেল কি বলছি, যে ডেটাটা টেবিলের মধ্যে রয়েছে। এটা কি সত্যি সত্যি টেবিল? এক্সেল কিন্তু এটাকে টেবিল হিসাবে ট্রিট করছে না। এক্সেল এটাকে ট্রিট করছে একটা ডেটা রেঞ্জ হিসাবে, নর্মাল ডেটা রেঞ্জ হিসাবে। যদি তুমি এক্সেলকে এটাকে টেবিল হিসাবে চেনাতে চাও, তাহলে পরে তোমাকে এটাকে টেবিল ফরম্যাটে নিয়ে যেতে হবে, এই রেঞ্জ অফ ডেটাকে। এটা কিন্তু এখন কোনো টেবিল ফরম্যাটে নেই, যে ফরম্যাটে এক্সেল এটাকে টেবিল হিসাবে ট্রিট করবে। এবার তুমি যদি আমাকে বলো যে স্যার টেবিল ফরম্যাটে নিলে আমার পক্ষে কি সুবিধা, আমরা এরপর যখন একটু কমপ্লেক্স ফাংশনের দিকে যাব, তখন যদি আমরা ডেটাকে টেবিলে কনভার্ট করি, তাহলে আমাদের ইকুয়েশনের মধ্যে আমরা টেবিলের নেম থেকে আমরা পার্টিকুলার একটা কলমকে সর্ট আউট করে আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো, অ্যাপ্লাই করতে পারবো আমাদের ইকুয়েশনের মধ্যে, যাতে করে আমাদের ইকুয়েশনটা অনেক বেশি ইজি হবে বোঝার জন্য। যত তুমি বড় বড় রেঞ্জ তোমাকে ড্র করতে হবে, তত কিন্তু ইকুয়েশনটা দেখতে কমপ্লিকেটেড হয়। তাহলে ডেটাকে আমরা সবসময়তে চেষ্টা করব যে ডেটাকে একটা টেবিলের ফর্মে এক্সেলকে বোঝাতে, যে দিস ইজ এ টেবিল। তাহলে কি করে বোঝাবো? এই যে ডেটাটা রয়েছে, কন্ট্রোল এ প্রেস করো ডেটার মধ্যে যে কোনো জায়গাতে ক্লিক করে, তাহলে তোমার এই পুরো রেঞ্জটা সিলেক্টেড হবে। বাইরে ক্লিক, এখানে ক্লিক করলে কিন্তু, আমি যদি এখানে ক্লিক করে কন্ট্রোল এ প্রেস করি, তাহলে কিন্তু আমার পুরো ওয়ার্কশিটটা কিন্তু সিলেক্টেড হয়ে গেছে। এটা মাথায় রেখো, যে ডেটা রেঞ্জকে তুমি সিলেক্ট করবে, তোমাকে সেই ডেটা রেঞ্জের ভিতরে কোথাও একটা ক্লিক করতে হবে, কন্ট্রোল এ অ্যাপ্লাই করতে হবে, পুরোটা সিলেক্টেড হলো। এইবার তুমি দুভাবে এটাকে টেবিলে কনভার্ট করতে পারো, ডেটাকে টেবিলে কনভার্ট করতে পারো, ফরম্যাট করতে পারো অ্যাজ টেবিল। কি করতে পারো?
প্রথমে আমরা এই হোম ট্যাবে গেলাম। হোম ট্যাবের আন্ডারে গিয়ে যদি আমরা এই ইনসার্টে ক্লিক করি, দেখো এইখানে একটা টেবিল বলে অপশন রয়েছে। এই টেবিলে যদি ক্লিক করো, তোমার এই টোটাল ডেটা রেঞ্জটা যেটা সিলেক্ট করা রয়েছে সেটা টেবিলে কনভার্ট হওয়া তোমাকে একটা অপশনও দেবে। এটা করতে পারো। নতুবা দেখো আমি যদি এখানে কার্সারটা নিয়ে যাই, দেখো এখানে শর্টকাট কিটা দেখাচ্ছে কন্ট্রোল টি। তাহলে কন্ট্রোল টি যদি আমি অ্যাপ্লাই করি তাহলে পরেও এটা দেখবে ডেটাতে তোমার এই ডেটা রেঞ্জটা দেখো টেবিলে কনভার্ট হয়ে গেছে। কিরকম? সিলেক্ট করলাম কন্ট্রোলে, কন্ট্রোল টি। যেই মোমেন্টে কন্ট্রোল টি প্রেস করলাম, দেখো তোমার কাছে একটা অপশন দিচ্ছে। এক্সেল জানতে চাইছে যে তুমি কি এই ডেটা রেঞ্জকে সিলেক্ট ডেটা রেঞ্জকে কি তুমি টেবিলে কনভার্ট করতে চাইছো? তাহলে তোমার আনসার হবে হ্যাঁ। এবং সব সময়তে এই অপশনটা চুজ করবে মাই টেবিল হ্যাজ হেডার্স, কারণ আমাদের টেবিলে হেডার রয়েছে। যদি কোনো ডেটা রেঞ্জে তোমার হেডার না থাকে তখন তুমি এটাকে আনসিলেক্ট করে দেবে। তাহলে আমার এখানে হেডিং রয়েছে, তাই জন্য আমি মাই টেবিল হ্যাজ হেডার্স এটাতে আমি ক্লিক করে ওকে প্রেস করলাম। যেই মোমেন্টে ওকে প্রেস করব সঙ্গে সঙ্গে দেখো এই ডেটার পুরো নেচারটা চেঞ্জ হয়ে যাবে। কিরকম? ওকে প্রেস করলাম, এবার ডেটাটাকে ভালো করে ফলো করো। এখানে দেখো এই টোটাল ডেটাটাকে এখন এক্সেল আর ডেটার নর্মাল ডেটা রেঞ্জ হিসাবে দেখছে না, ও এখন এটাকে ট্রিট করছে অ্যাজ এ টেবিল। ডেটা অ্যানালিসিস, ডেটা ভিজুয়ালাইজেশন এবং পিভট টেবিলের কেসে এরকম ডেটা টেবিল আমাদের প্রচন্ড হেল্প করে। এবার এই ডেটা টেবিলটা ভালো করে দেখো। আমি যদি এই টেবিলের মধ্যে ডেটাটাকে আমরা টেবিলে ফরম্যাট করে নিই, যদি টেবিলের মধ্যে ক্লিক করি তাহলে দেখো উপরে এইখানে কতগুলো অপশন অ্যাভেলেবেল হয়েছে। এই অপশনগুলো তোমার আগে কিন্তু ছিল না। দেখো আমি যেই মোমেন্টে বাইরে ক্লিক করব দেখো আর এই রিবনের মধ্যে কিন্তু এই অপশনটা নেই। এটা শুধুমাত্র তুমি এই অপশনটা পাবে যখন তুমি টেবিলের ভিতরে কোথাও ক্লিক করবে। যেই ক্লিক করবে দেখো টেবিল ডিজাইন, প্রথম যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে হেডার রো। তুমি যদি হেডার রোকে অফ করে দাও তোমার টেবিল থেকে দেখো হেডারটা অফ হয়ে যাবে। যদি তুমি চাও, আমরা তো অ্যাডিশন করছিলাম, সামেশন অ্যাপ্লাই করে আমরা অ্যাড করছিলাম। এখানে দেখো সেলস অ্যামাউন্ট রয়েছে। এই সেলস অ্যামাউন্টের ডেটাতে আমাকে যদি এবার এখানে সাম অ্যাপ্লাই করতে হয় তাহলে পরে এখানে আমাকে সাম ফর্মুলা লিখতে হবে। টেবিলের মানে তোমার টেবিলে যদি ফরম্যাট করো সুবিধা দেখতে পাবে। দেখো আমরা যদি টেবিলে ফরম্যাট করে গিয়ে এই টোটাল রোতে ক্লিক করে দিই তাহলে পরে দেখো কি হবে, টেবিলের একদম নিচে দেখো টোটাল হিসাবে একটা অটোমেটিক্যালি দেখো তোমাকে সাম আপ করে এন্টায়ার ডেটা দিয়ে দিয়েছে। এখানে তোমাকে কোনো সামেশন ফর্মুলা অ্যাপ্লাই করতে হলো না। টেবিল হিসাবে ও ডেটাটাকে ফরম্যাট করে এক্সেল সেই অনুযায়ী তোমাকে এখানে টোটাল ভ্যালুটাকে প্রোভাইড করে দিয়েছে। তাহলে আমাদের দরকার লাগলে আমরা এটা করে নিতে পারবো। অফ করে দাও। এবার দেখো ব্যান্ডেড রো। ব্যান্ডেড রো মানে দেখো একটা করে রো হাইলাইটেড আর একটা করে রো দেখো হাইলাইটেড নয়, আবার হাইলাইটেড আবার হাইলাইটেড নয়, এটাকে বলা হয় ব্যান্ডেড রো। তোমার যদি দেখতে ভালো না লাগে ব্যান্ডেড রো অফ করে দাও, নর্মাল হয়ে যাবে। যদি তুমি ব্যান্ডেড কলাম করো তাহলে পরে কলাম এরকম হবে একটা করে কালার, একটা করে হোয়াইট, একটা করে কালার, একটা করে হোয়াইট অ্যান্ড সো অন সো ফোর্থ। এবার তুমি যদি বলো ফার্স্ট কলামকে ক্লিক করবো, ফার্স্ট কলামে যে ক্লিক করবে দেখবে প্রথম কলামটা বোল্ড হয়েছে, এ দেখো বোল্ড হিসাবে ফরম্যাটে রয়েছে। যদি তুমি লাস্ট কলামকে ক্লিক করো তাহলে দেখো তোমার অ্যামাউন্টটার সমস্ত কলামগুলো বোল্ডেড হয়েছে। আর তুমি যদি বলো আমি এখানে ফিল্টার বাটন রাখবো না, দেখো যেই মোমেন্টে তুমি একটা নর্মাল ডেটা রেঞ্জকে টেবিলে ফরম্যাট করে দিয়েছো, ট্যাবুলার ফর্মে ফরম্যাট করে দিয়েছো, সঙ্গে সঙ্গে দেখো এক্সেল কিন্তু একটা ফিল্টার বাটন তোমাকে দিয়ে দিয়েছে, যেটা কিন্তু তোমাকে অ্যাপ্লাই করতে। আমি কিন্তু ফিল্টার কিন্তু এখানে অ্যাপ্লাই করিনি, আমি টেবিলের ফর্মে ফরম্যাট করার সাথে সাথেই ফিল্টারটা অ্যাভেলেবেল হয়েছে। এবার তুমি যদি বলো না আমি ফিল্টার রাখবো না, অফ করে দাও, তাহলে দেখো ফিল্টার বাটন অফ হয়ে যাবে, কিন্তু বাই ডিফল্ট ফিল্টার চলে আসে। আর এখান থেকে তুমি তোমার নিজের ইচ্ছা মতো থিমকে চুজ করতে পারো, তোমার যা ইচ্ছা তুমি সেরকম ভাবে চুজ করতে পারো। আরেকটা কথা, এই যেই মোমেন্টে তুমি এই ডেটা রেঞ্জকে টেবিলে কনভার্ট করলে এক্সেল একটা টেবিলের নাম দিয়ে দিয়েছে, টেবিল 2। এই ডেটা সেটে একবার টেবিল 1 করা হয়েছিল বলে এক্সেল সেটা মাথায় রেখে টেবিল 2 দিয়েছে। ঠিক যেরকম ভাবে তোমাদের আমি রেঞ্জকে নেম করার অপশন শিখিয়েছিলাম, ঠিক একই লজিকে কিন্তু টেবিলের নাম দিতে হবে। ধরো আমি এটাকে দিলাম সেলস ডেটা, তাহলে আমি কি বলেছিলাম, নেমিং এ কোনো স্পেস অ্যাভেলেবেল নয়,
আইদার তোমাকে উইদাউট এনি স্পেস লিখতে হবে, নতুবা যেটা তোমার অ্যালাউড সেটা হচ্ছে একটা আন্ডারস্কোর। তাহলে সেলস ডেটা হিসাবে যেই মোমেন্টে ক্লিক করলে দেখো তোমার এই এন্টার টেবিলটা সেলস ডেটা নামে এক্সেল এর মেমারিতে উঠে গেল। যখন তুমি ডেটা অ্যানালিসিস বা কমপ্লিকেটেড ফর্মুলাতে এই সেলস ডেটা অপশনটা যেই পুট করবে ইকুয়েশনের মধ্যে, সঙ্গে সঙ্গে তোমাকে তখন এক্সেল দেখাবে এই টেবিলের মধ্যে এতগুলো কলাম আছে, প্রত্যেকটা কলামের নাম দিয়ে কোন কলামটাতে তুমি ফাংশনটা অ্যাপ্লাই করতে চাইছো। তখন আমাকে কোনো রেঞ্জ লিখতে হবে না, কিচ্ছু লিখতে হবে না, জাস্ট আমি ওই কলামের নামটা ওখান থেকে চুজ করে দেব, ওই ফর্মুলাটা ওই পার্টিকুলার কলামের জন্য অ্যাপ্লাইড হয়ে যাবে। এই একটা বিরাট সুবিধা। ধরো আমি চাইছি এই সেলস অ্যামাউন্টে সামেশন বা সাম ফাংশন অ্যাপ্লাই করতে, তাহলে যেই মোমেন্টে আমি ইকুয়াল টু সাম লিখে টেবিলের নাম দেব, সঙ্গে সঙ্গে ও কি করবে, টেবিলের আন্ডারে কতগুলো আমার কলাম রয়েছে তাদের সবার নাম দেখাবে। কিরকম দেখো, সাম। এবার আমার টেবিলের নাম কি, টেবিলের নাম হচ্ছে সেলস ডেটা। যেই মোমেন্টে আমি সেলস ডেটাতে গেলাম, সেই মোমেন্টে আমার এখানে নাম্বার 1 এর আন্ডারে এই পুরো জিনিসটা দেখিয়ে দিল। এবার তুমি যদি এর উপরে ডাবল ক্লিক করো, তাহলে দেখো এর আন্ডারে কি কি রয়েছে, দেখো তোমাকে এখানে সব দেখাচ্ছে, যা যা তোমার কাছে অপশন ছিল। এবার আমার যেটা দরকার আমি সেটাকে অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করলে আমার এখান থেকে তোমার আমি ফাংশনকে অ্যাপ্লাই করতে পারবো। এটা পার্টিকুলারলি ইউজফুল হয় এই সাম ফাংশন নয়, যখন আমরা ভি লুকআপ করব, ম্যাচ, ইন্ডেক্স ম্যাচ ফাংশনকে ইউজ করব, তখন যেগুলো আমাদের একটু কমপ্লিকেটেড ফাংশন, সেখানে আমরা দেখব এই ট্যাবুলার ফর্মটা আমাদের খুব হেল্পফুল। আর যদি এই ট্যাবুলার ফর্ম থেকে বেরোতে চাও তাহলে কি করতে হবে, ক্লিক করবে, এই তোমার টেবিল ডিজাইনের আন্ডারে চলে যাবে, এই যে কনভার্ট টু রেঞ্জ আছে, এই কনভার্ট টু রেঞ্জে যদি ক্লিক করো, তোমার যেই মোমেন্টে তুমি কনভার্ট টু রেঞ্জে ক্লিক করবে, সঙ্গে সঙ্গে এই টেবিলের নামটাও ইরেজ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তোমার এই টেবিলের ফরম্যাটিংটা উঠে যাবে। দেখো কনভার্ট টু রেঞ্জে যেই ক্লিক করলে তোমাকে অপশন দিচ্ছে, ডু ইউ ওয়ান্ট টু কনভার্ট দ্য টেবিল টু এ নর্মাল রেঞ্জ, ইয়েস করে দাও। এটা দেখো নর্মাল টেবিল হয়ে গেছে, আর এখানে দেখো কোনো নাম নেই, আর কোনো অপশন নেই। তুমি যদি এখানে ক্লিক করো ডেটার মধ্যে, এবার রিবনে খোঁজ করে দেখো, আর কোনো টেবিলের ডিজাইনের কোনো তুমি অপশন পাবে না। এটা আর টেবিল নয়, এটাকে এক্সেল আবার নর্মাল ডেটা রেঞ্জে ব্যাক করে দিয়েছে। কালারটা রেখে যায়, কালারটা থেকে যায়, কিন্তু ডেটা রেঞ্জে ব্যাক করে দিয়েছে। তাহলে আমরা একটা ডেটাকে ট্যাবুলার ফর্মে বা টেবিলের ফর্মে কিন্তু ফরম্যাট করাতে পারি, এটা একটা পার্ট। আর আরেকটা জিনিস তোমাদের শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে সাব টোটাল ক্রিয়েশন। সাব টোটাল জিনিসটা কি দেখো, এখানে রিজিয়ান ওয়াইজ আমাদের যে আগের দিনের যা ডেটা ছিল সেই ডেটাটা রয়েছে। আমি চাইছি যখন একটা রিজিয়ান শেষ হবে, ওই রিজিয়ানের টোটাল সেলস অ্যামাউন্ট আমার একটা রো হিসাবে আসবে। এবার তুমি কি করতে পারো, তুমি নিজে পার্সোনালি এই নর্থ ইন্ডিয়া শেষ হচ্ছে, এই রোতে ক্লিক করলে, ক্লিক করে এর উপর রাইট ক্লিক করে ইনসার্ট যেই ক্লিক করলে তোমার এখানে একটা রো ইনসার্টেড হলো। তুমি তার মধ্যে এখানে লিখলে টোটাল, তারপরে তুমি এখানে সাম ফাংশন অ্যাপ্লাই করলে। তাহলে এরকম ভাবে রিজিয়ান যতগুলো থাকবে, প্রত্যেকটা রিজিয়ানের পরে তোমাকে এইরকম ভাবে ক্লিক করে করে রাইট ক্লিক করে করে একটা রোকে ইনসার্ট করতে হবে, করে করে তোমাকে এভাবে টোটালটা করতে হবে ওই রিজিয়ানের মধ্যে। এটা একটা কিন্তু বিরক্তিকর ব্যাপার, কেন এ তুমি কত করবে। এখানে না হয় 4টে রিজিয়ান রয়েছে, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। যদি এরকম থাকে, ধরো এরকম রিজিয়ান আছে 40-45টা, একটা টোটাল ওয়ার্ল্ড ওয়াইড ডেটা নিয়ে তুমি কাজ করছো, তাহলে পরে তুমি এরকম ভাবে প্রত্যেকবার একটা একটা করে করে ইনসার্ট করবে না, আমরা সেটা করব না। কি করব, আমরা এই ডেটা সেটটাকে সিলেক্ট করব। ডেটা সেটটাকে সিলেক্ট করে আমরা এই রিবনের মধ্যে প্রথমে ডেটাতে ক্লিক করব, ডেটা ট্যাবে। ডেটা ট্যাবে ক্লিক করে একদম এক্সট্রিম রাইটে চলে আসো, দেখো এইখানে একটা সাব টোটাল বলে অপশন রয়েছে, এই সাব টোটালে ক্লিক করো। যেই মোমেন্টে সাব টোটালে ক্লিক করলাম, এবার ও তোমাকে বলছে যে তুমি সাব টোটালটা কোথায় অ্যাপ্লাই করতে চাও। এই প্রথমটা দেখো, অ্যাট ইচ চেঞ্জ ইন, ক্লিক করো। তোমার যতগুলো হেডিং কলামের ঠিক ততগুলো নামকেও শো করছে।
আমি চাইছি আফটার ইচ রিজিয়ান আমার কাছে সাব টোটালটা ইনসার্টেড হোক। এবার আমি টোটাল করতে চাইছি। এখানে তুমি যদি ফাংশনে যাও, দেখো এখানে আমরা যে ফাংশন গুলো করেছিলাম সেই ফাংশন গুলোই দেখো এখানে রয়েছে, বেসিক ফাংশন গুলো, সাম, কাউন্ট, অ্যাভারেজ, ম্যাক্স, মিন ইত্যাদি। আমি এখন সামেশন করতে চাইছি। কার উপর সামেশন অ্যাপ্লাই করব? এখানে আমার একটাই তো ডেটাকে সাম করার, সেলস অ্যামাউন্ট। সেলস অ্যামাউন্টে ক্লিক করলাম। আর আরেকটা অপশন রয়েছে সামারি বিলো ডেটা। সামারি বিলো ডেটা মানে টোটালটা ও অ্যাড করে দেবে। ধরো তুমি চাও না সামারি বিলো ডেটা থাকুক, তাহলে এটাকে অফ করে দাও, দিয়ে ওকে প্রেস করো। যেই মোমেন্টে ওকে প্রেস করছো, এ দেখো ওই যে সামারি বিলো ডেটাটা ছিল সেটা দেখো চলে এলো সবার উপরে, গ্র্যান্ড টোটাল সবার উপরে দেখিয়ে দিচ্ছে। তারপরে নর্থ ইন্ডিয়া টোটাল। এই প্যাটার্নটা খুব বাজে প্যাটার্ন। তাই জন্য আমরা কি করব, আমরা এই সাব টোটাল অপশানে গিয়ে সব সময়তে সামারিটাকে বিলো দা ডেটা রাখবো। এটা অফ করে দিলে কি হবে, এটা মাথার উপরে উঠে যাবে, একটা ডেটা রেঞ্জের উপর উঠে যাবে। তাহলে সামারি বিলো ডেটাটা অন রাখলাম। এইবার দেখো নর্থ ইন্ডিয়া এইখানে শেষ। একটা নিজে থেকে ও দেখো রোকে ইনসার্ট করেছে নর্থ ইন্ডিয়া টোটাল। এই নর্থ ইন্ডিয়া টোটাল ভ্যালুটা ওর এখানে ও অ্যাড করে দেখিয়েছে। ঠিক একই রকম ভাবে ইস্ট ইন্ডিয়া এখানে শেষ হচ্ছে, ইস্ট ইন্ডিয়া টোটাল। এই টোটালটা দেখো ইস্ট ইন্ডিয়া টোটাল সামেশনও দেখিয়েছে। এবার হচ্ছে সাউথ ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়ার টোটাল। ওয়েস্ট ইন্ডিয়ার পর ওয়েস্ট ইন্ডিয়া টোটাল, এটা হচ্ছে গ্র্যান্ড টোটাল। তুমি যদি চাইতে যে না রিজিয়ন ওয়াইজ নয়, আফটার ইচ সিটি আমি সাব টোটাল নেব, তাহলে কি করতে হবে, এই ডেটা রেঞ্জটা সিলেক্টেড রয়েছে, আগের বারের মতন রিবনে যাবে, ডেটা ট্যাব, ডেটা ট্যাবের আন্ডারে সাব টোটালে ক্লিক করবে। এবার তোমাকে রিজিয়নটাকে চেঞ্জ করে করতে হবে সিটি। যেই তুমি রিজিয়নটাকে সিটি করে দেবে, ওকে করে দাও। এবার দেখো তোমার এই টেবিলে প্রথমে ছিল নর্থ ইন্ডিয়ার আন্ডারে দিল্লি। তাহলে দেখো এবারে কিন্তু টোটাল নর্থ ইন্ডিয়ার তলায় কিন্তু নেই। নর্থ ইন্ডিয়ার আন্ডারে দিল্লির ঠিক নিচে দিল্লির টোটাল সেলস অ্যামাউন্ট শো করছে। নর্থ ইন্ডিয়ার আন্ডারে চণ্ডীগড়, চণ্ডীগড়ের নিচে চণ্ডীগড়ের টোটাল সেলস অ্যামাউন্ট শো করছে। অমৃতসরের টোটাল সেলস অ্যামাউন্ট শো করছে। তাহলে এইভাবে সাব টোটাল এই তোমার ফাংশনটাকে ইউজ করে আমরা আমাদের ইচ্ছা মতন, আমাদের দরকার মতন আমরা এই টেবিলের মধ্যে সাব টোটালটাকে ইনসার্ট করতে পারি। যেরকম ভাবে আমি চাইবো আমি সেরকম ভাবে সাব টোটালকে ইনসার্ট করব টেবিলের মধ্যে। দেখো এই সাব টোটালটা কিভাবে ইনসার্ট করতে হবে এবং কিভাবে কাজ করবে এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো? সবাই বুঝতে পেরেছো? সবার ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার একটা জিনিস লক্ষ্য করেছো সবাই, যখন সাব টোটাল আমরা অ্যাপ্লাই করেছি এই বাঁদিকে দেখতে পাচ্ছ এই তিনটে একটা অপশন এখানে এসছে। এটা কি বোঝাচ্ছে দেখো, যদি তুমি ওয়ানে প্রেস করো, জাস্ট ওয়ানে ক্লিক করো, দেখো তোমার কাছে শুধু গ্র্যান্ড টোটালটা শো করবে, বাকি সব ডেটাকে হাইড করে দিল। ধরো তুমি কুইকলি দেখতে চাইছো গ্র্যান্ড টোটাল কত, ধরো তোমার কাছে প্রচুর রোজ অফ ডেটা আছে, তাহলে তুমি যদি ফার্স্ট একটাতে ক্লিক করো ও তোমাকে শুধু গ্র্যান্ড টোটালটা দেখিয়ে দেবে। কাজ হয়ে গেল, আবার অফ করে দাও। অফ করবে কিরকম ভাবে, তার পাশেরটাতে ক্লিক করো, যদি নাম্বার 2 তে ক্লিক করো, এখানে প্লাস বাটনটা আছে, প্লাস বাটনে ক্লিক করলে এটা আবার ওপেন হয়ে যাবে। যেটাকে ও কোলাপস করে দিয়েছিল সেটা আবার ওপেন হয়ে গেল। এবার চলে আসো সেকেন্ডে, নাম্বার 2। নাম্বার 2 তে ক্লিক করলে কি পাবে, নাম্বার 2 তে ক্লিক করলে পাবে এই প্রত্যেকটা সাব টোটাল এবং তার নিচে গ্র্যান্ড টোটাল। এ দেখো নাম্বার 2 তে আমি ক্লিক করলাম, যেই নাম্বার 2 তে ক্লিক করলাম দেখো শুধু সাব টোটাল গুলো দেখাচ্ছে, দিল্লি, চণ্ডীগড়, অমৃতসর, কলকাতা, কারণ আমি সিটি ওয়াইজ সাব টোটাল করেছি। তাহলে শুধু সাব টোটাল গুলো শো করছে আর নিচে গ্র্যান্ড টোটালটা শো করছে। তাহলে তুমি যদি কুইকলি তোমার শুধু সাব টোটাল এবং গ্র্যান্ড টোটালটাকে অবজার্ভ করতে চাও, তাহলে পরে আমরা সেকেন্ড বাটনটাতে ক্লিক করব। সেকেন্ড বাটনে ক্লিক করলে এক্সপ্যান্ডেড পার্ট গুলো সব তোমার হাইড হয়ে যাবে এবং তোমার কোলাপস করে দিয়ে ও শুধুমাত্র সাব টোটাল গুলোকে অ্যাভেলেবেল রাখবে
আর গ্র্যান্ড টোটালটাকে অ্যাভেলেবেল রাখবে। আর যদি তুমি সবকটাকে একসাথে দেখতে চাও যেরকম ভাবে আমরা দেখতে পাচ্ছিলাম, তাহলে তুমি নাম্বার 3-তে ক্লিক করো। যেই নাম্বার 3-তে ক্লিক করবে তোমার আগের প্যাটার্নে পুরোটা ব্যাক করে যাবে। তাহলে এই 1 2 3 বাটনটা হচ্ছে তোমার কুইক ডেটা রিট্রিভ করার জন্য কাজে লাগে। 1 মানে শুধু গ্র্যান্ড টোটাল, 2 মানে সাব টোটালস এন্ড গ্র্যান্ড টোটাল, 3 মানে দ্য এন্টায়ার ব্রেকআপ ডেটা। তাহলে সাব টোটাল তোমাদের কাছে ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ স্যার ক্লিয়ার। আচ্ছা, এইটা হয়ে গেল ওয়ার্কিং উইথ এক্সেল লিস্টস এর আমাদের একটা পার্ট। এটাকে আমি ক্লোজ করে দিই। এইবার আমি তোমাদের আর একটা জিনিস দেখাই। আচ্ছা, তোমাদের যেদিনকে আমি পেস্ট শিখিয়েছিলাম কত রকম ভাবে আমরা পেস্ট করতে পারি ডেটাকে, সেখানে তোমাদের একটা পার্ট দেখাইনি। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ট্রান্সপোজ। ট্রান্সপোজ জানো তো? ম্যাট্রিক্সের সময়তে ট্রান্সপোজ করেছিলে, মনে পড়ছে? যখন ম্যাথামেটিক্সে ম্যাট্রিক্স করেছিলে তখন ট্রান্সপোজ ছিল। ট্রান্সপোজ মানে কি কেউ বলতে পারো? আমি যদি এই অরিজিনাল টেবিলটাকে ট্রান্সপোজ করে এখানে পেস্ট করি তাহলে কি হবে বলো তো? কে বলতে পারবে? কেউ বলতে পারবে? যদি আমি ট্রান্সপোজ হিসাবে পেস্ট করি যেটা হবে সেটা হচ্ছে রোটা কলাম হয়ে যাবে, কলামটা রো হয়ে যাবে। কিরকম? স্যার উল্টো হয়ে যাবে। এই রোটা চলে আসবে কলামে হুম। আর কলামটা হয়ে যাবে রোতে। কিরকম? ডেটাটা সিলেক্ট করো, কন্ট্রোল সি, পেস্ট, পেস্ট স্পেশাল। 1 মিনিট দাঁড়াও। পেস্ট স্পেশাল। এইখানে দেখো আমাদের এই ট্রান্সপোজ অপশনটা আছে, আমাদের এই অপশনটাকে চুজ করতে হবে। তাহলে কি করব? কন্ট্রোল সি নিয়েছি, যেখানে আমরা পেস্ট করতে চাই সেখানে ক্লিক করলাম, পেস্ট, তার আন্ডারে পেস্ট স্পেশাল, পেস্ট স্পেশালের মধ্যে ট্রান্সপোজে ক্লিক করো, ওকে প্রেস করো। এ দেখো, ভালো করে দেখো জিনিসটা কি দাঁড়ালো। আমি একটু জুম আউট করি তাহলে তোমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। মান্থ, সেলস, ট্যাক্স, টোটাল, এটা রোতে ছিল, এ দেখো কলাম হয়ে গেছে। আর কলামে কি ছিল? জানুয়ারি টু জুন, এ দেখো জানুয়ারি টু জুন হয়ে গেছে তোমার রোতে। তাহলে ডেটাটা ট্রান্সপোজ হয়ে গেছে। অনেক সময়তে এরকম সিচুয়েশন থাকে যেখানে আমাকে কলাম রোকে ইন্টারচেঞ্জ করাতে হয়, তখন আমরা এই ট্রান্সপোজ বাটনটাকে অ্যাপ্লাই করি। বোঝা গেল? এটা খুব সিম্পল জিনিস। আর আরেকটা জিনিস তোমাদের আমি যেটা আগের দিন দেখাইনি সেটা হচ্ছে পেস্টিং ফ্রম ক্লিপবোর্ড। ক্লিপবোর্ড মানে কি? ক্লিপবোর্ড মানে তুমি যা যা কপি করছো এক্সেল, সেগুলোকে তার একটা ক্লিপবোর্ড আছে তার মধ্যে স্টোর করে রাখছে যতক্ষণ না পর্যন্ত তুমি সেটাকে ইরেজ করে দিচ্ছ। এবার স্টোরটা কোথায় হয় দেখো, আমি পুরোটাকে সিলেক্ট করলাম না, বাদ দাও। আমি কি করছি, এই যে দেখো আমাদের এই পোর্শনটা দেখো, এইখানে ক্লিপবোর্ড বলে একটা অপশন রয়েছে। এই ক্লিপবোর্ডের এটা থেকে এক্সপ্যান্ড করো। যেই মোমেন্টে এক্সপ্যান্ড করলাম, এটাকে আমি ক্লিয়ার অল করি কারণ এতক্ষণ ধরে যা যা কপি করেছি সব ওখানেও তুলে রেখেছি। এই জায়গাটা দেখো এখন ফাঁকা। এইখানে আমি যা যা কপি করব সবগুলো দেখো এখানে লিস্টেড হবে। কিরকম? ধরো আমি প্রথমে সাউথ ইন্ডিয়া কপি করলাম, এ দেখো যেই মোমেন্টে কন্ট্রোল সি প্রেস করলাম, এ দেখো সাউথ ইন্ডিয়া চলে এসছে। এবার ধরো আমি এপ্রিলকে কপি করলাম, আমি কিন্তু পেস্ট করছি না। এবার যেই মোমেন্টে আমি এপ্রিলকে কপি করলাম, এ দেখো এপ্রিল চলে এলো।
এবার ধরো আমি একটা অ্যামাউন্টকে কপি করলাম, এ দেখো অ্যামাউন্টটা চলে এলো, আমি কিন্তু কোথাও কোনো কিছু পেস্ট করছি না। এরকম ভাবে তুমি কপি করতে থাকলে এই ক্লিপবোর্ডের মধ্যে ও ওয়ান বাই ওয়ান ডেটাকে স্টোর করে রাখতে থাকবে। মনে রাখবে এই ক্লিপবোর্ডে ও ম্যাক্সিমাম 24 আইটেমসকে স্টোর করতে পারে, 24টার বেশিও কিন্তু স্টোর করতে পারবে না। তার মানে তুমি 24-এর পর যখন 25th কপি করবে তখন কি হবে, ওখান থেকে প্রথম এন্ট্রিটাকে ও অটোমেটিক্যালি ইরেজ করে দেবে। কিন্তু আপ টু 24 যতগুলো তুমি কপি করবে সব এই ক্লিপবোর্ডের মধ্যে আছে। এবার এই ক্লিপবোর্ডের থেকে পেস্ট করবে কি করে? ক্লিপবোর্ডের থেকে পেস্ট করবে কিরকম ভাবে, ধরো আমি এই সেলে এই সাউথ ইন্ডিয়াকে পেস্ট করতে চাই, ক্লিক করো, এই সাউথ ইন্ডিয়ায় ক্লিক করো, সাউথ ইন্ডিয়া চলে আসবে। ধরো এই সেলের মধ্যে তুমি চাইছো অ্যামাউন্টটাকে প্লেস করতে, যেখানে প্লেস করতে চাইবে, যেখানে পেস্ট করতে চাইবে তোমাকে সেই সেলটা সিলেক্ট করতে হবে, ক্লিক করো, চলে আসবে এখানে ডেটাটা। তাহলে এটাকে বলা হয় পেস্টিং ফ্রম দা ক্লিপবোর্ড। এই দুটো পেস্টিং আমরা লাস্ট ক্লাসে শিখিনি, তোমাদের দেখাইনি, আজকে তোমাদের এটা দেখিয়ে দিলাম। এটা খুব ভেরি ইজি। এইবার তোমাকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ধরো আমরা ডেটাকে লিঙ্ক করাতে চাইছি। এই লিঙ্কিংটা ওয়ার্কশিটের মধ্যে হতে পারে, দুটো ডিফারেন্ট ওয়ার্ক বুকের মধ্যে হতে পারে। কিরকম? এটা ধরো একটা ট্যাবুলার ফর্মে 4টে সিটিতে একই আইটেমের কি কি রেভিনিউ সে আর্ন করেছে সেটা জাস্ট রয়েছে, ঠিক আছে। আমি এইখানে একটা সামারি চাইছি। এই পরেরটা তোমাদের আমি আদার ওয়ার্কবুকের সঙ্গে কানেকশনটা দেখাবো, প্রথমে শুধুমাত্র কনসেন্ট্রেট করো এই প্রথম পার্টের মধ্যে। তার মানে কি চাইছি, কলকাতাতে টোটাল যা ডেটা হয়েছে সেই ডেটাটা এখানে থাকবে, তারপরে দিল্লিতে যা আছে সেটা এখানে থাকবে, চেন্নাইতে থাকবে, ব্যাঙ্গালোরে থাকবে। এবার ব্যাপারটা হচ্ছে তুমি বলতে পারো স্যার আমি তো এখান থেকে এটাকে কপি করে পেস্ট করে দিতে পারি এখানে। হ্যাঁ পারো, এখানে 4টে মাত্র টেবিল রয়েছে, তাই জন্য 4টে ডেটা তুমি পেস্ট করে দিতেই পারো। যদি অনেক বেশি টেবিল থাকে তাহলে পরে আমাকে বারে 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 পেস্ট করতে হবে। ধরো আমি করেও দিলাম, প্রবলেমটা কি হবে? প্রবলেমটা হবে কোনো কারণের জন্য যদি এইখানে কোনো ডেটা চেঞ্জ হয়, কোনো একটা টেবিলে যদি কোনো ডেটা চেঞ্জ করে, সামারিতে কিন্তু সেই চেঞ্জটা তোমার রেকটিফাইড হবে না, মানে সামারিতে সেই চেঞ্জটা কিন্তু তুমি দেখতে পাবে না যদি তুমি কপি পেস্ট করো। তাহলে আমাকে এমন ভাবে ডেটাটাকে একটা ডিফারেন্ট শিটের মধ্যে রাখতে হবে যাতে সোর্স ডেটাকে আমি যদি চেঞ্জ করি তাহলে আমার সামারি ডেটাও অ্যাকর্ডিংলি চেঞ্জ যাতে করে, যাতে আপডেটেড থাকে ডেটা। এইটাকে বলা হয় লিঙ্কিং অফ ডেটা। কারণ সামারি রয়েছে একটা অন্য শিটে, লিঙ্কিংটা রয়েছে একটা অন্য শিটে। যেন মনে করো তুমি রয়েছো বাড়ির দোতলায় আর আরেকজন কেউ রয়েছে বাড়ির 3 তলায়, তাহলে তোমাকে দোতলার সাথে 3 তলাকে এমন ভাবে লিঙ্ক আপ করাতে হবে যাতে দোতলাতে কোনো কিছু চেঞ্জেস হলে কোনো একটা পার্টিকুলার কিছুতে সেটা যেন তুমি 3 তলাতে অবজার্ভ করতে পারো। তাহলে আমরা কি করে এখানে ডেটাটাকে লিঙ্ক করব, কিভাবে করবে দেখো। আমরা লিঙ্ক করার জন্য এই কলকাতার এই রেভিনিউতে ক্লিক করলাম, ইকুয়াল সাইন প্রেস করলাম। এবার ইকুয়াল সাইন প্রেস করে কি করব, কলকাতার টোটাল রেভিনিউকে এখানে আমরা লিঙ্ক করাবো। এবার কলকাতা কোথায় আছে? এই কলকাতা রেভিনিউটা অন্য শিটে আছে। তাহলে এই মোমেন্টে আমি ইকুয়াল সাইন দিয়েছি, আমরা এখানে ফর্মুলা বারে কি দেখতে পাচ্ছি, শুধু ইকুয়াল সাইন। এবার ফর্মুলা বারটা কিভাবে চেঞ্জ হবে দেখো। আমি এবারে প্রথমে চলে এলাম ওই শিটটাতে যে শিটে কলকাতার ডেটাটা আছে, আমি এই লিঙ্কিং এ ক্লিক করলাম। যেই লিঙ্কিং এ ক্লিক করলাম এবার আমরা ফর্মুলা বারে ফিরে যাই, ফর্মুলা বক্সটায় দেখি ওখানে কি চেঞ্জ হয়েছে। চলো এ দেখো কি দেখতে পাচ্ছ, যে নামে এক্সেল শিটটাকে তুমি সেভ করবে, আমি লিঙ্কিং নামে সেভ করে রেখেছি, তাই জন্য শিটের নামটা এখানে দেখাচ্ছে।
এটা যদি আমি লিঙ্কিং না দিয়ে একটা এবিসি নাম দিতাম, তাহলে আমার এখানে এবিসি দেখাতো। যে নামে তুমি শিটকে সেভ করবে, যেই মোমেন্টে তুমি সেকেন্ড শিটের সঙ্গে থার্ড একটা কোনো শিটকে তুমি যখন লিঙ্ক করাবে, যাকে তুমি লিঙ্ক করাচ্ছ সেই শিটের যা নাম সেটা প্রথমে এইখানে আসবে। তারপর একটা দেখো এক্সক্লামেশন মার্ক, তার মানে এটা বোঝাচ্ছে এক্সক্লামেশন মার্কটা যে তার আগে যে নামটা দেখা যাচ্ছে সেই নামটা একটা অন্য কোনো শিটের নেম। এবার কোনটাকে আমি নেব, আমার এই টোটাল রেভিনিউ দরকার, তাহলে এই টোটাল রেভিনিউটা আমি সিলেক্ট করলাম। এটা কত নাম্বার, এটা হচ্ছে সি কলাম 13 রো, তার মানে C13 এই সেলটার অ্যাড্রেস। এ দেখো C13 হয়ে গেল। যেই মোমেন্টে আমি এন্টার প্রেস করব, এ দেখো 18,700 চলে এলো। এইবারে আমি যদি আগের শিটে গিয়ে একটা কোনো ভ্যালু, ধরো এই ভ্যালুটাকে চেঞ্জ করে 6,000 করে দিলাম, তাহলে এটা 19,700 হয়ে গেছে। এবার এই সামারিতে যাই, এ দেখো 19,700, কারণ ডেটাটা লিঙ্কড রয়েছে। তুমি সোর্স ডেটাতে যা চেঞ্জ করবে, এখানে রেভিনিউ বলে নাম লেখা রয়েছে, এখানে এক্স্যাক্টলি সেটা ওইভাবে আপডেটেড হবে। এবার তাহলে পরে সেকেন্ডটাকে সিলেক্ট করি, দিল্লিকে আনি। তাহলে দিল্লিকে আনার জন্য কি করব, আবার ইকুয়াল সাইন দেব, আবার আগের শিটে ক্লিক করব। যেই ক্লিক করব দেখো ও দেখাচ্ছে আগের শিটের সঙ্গে লিঙ্ক আপ হচ্ছে। এবার আমায় কি করতে হবে, দিল্লির এটাকে সিলেক্ট করতে হবে, দিল্লির এটা সিলেক্ট করতে হবে। তাহলে দিল্লির এটাকে আমি সিলেক্ট করি, হয়ে গেল। এন্টার প্রেস করো, দিল্লির এটা। তাহলে এই রকম ভাবে বাকিগুলোর যদি আমাকে লিঙ্ক আপ করাতে হয়, তাহলে ইকুয়াল সাইন দেব আবার আগের বারের মতন এই শিটে। এবার হচ্ছে চেন্নাই, এন্টার। এবার লাস্টে হচ্ছে ব্যাঙ্গালোর, ইকুয়াল সাইন দিলাম, লিঙ্কিং শিটে গেলাম, ব্যাঙ্গালোরের রেভিনিউ, এন্টার। তাহলে এই যে ডেটাটা এলো, যেটা তুমি সামারি হিসাবে দেখছো, এটা কিন্তু তুমি দেখছো অন্য শিটে। এবার যেই মোমেন্টে আগের শিটের কোনো ডেটা তুমি চেঞ্জ করবে, ইমিডিয়েটলি তুমি এই চেঞ্জেসটা এখানে দেখতে পাবে। এটা হলো সেম ওয়ার্কবুকের মধ্যে ডিফারেন্ট ওয়ার্কশিট, তাদের মধ্যে ডেটাকে লিঙ্ক আপ করানো। তাহলে তোমাদের সবার কাছে এই ডেটা লিঙ্ক আপের ব্যাপারটা বিটুইন টু শিটস অফ দ্য সেম ওয়ার্কবুক কিভাবে করতে হবে ক্লিয়ার হয়েছে সবার কাছে? সবাই বুঝতে পেরেছো? এই কেউ কিছু রেসপন্স হ্যাঁ, করছো না? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা। এইবারে যদি এরকম সিচুয়েশন হয় যেখানে আমাকে লিঙ্ক আপ করতে বললো দুটো ডিফারেন্ট ওয়ার্কবুককে, তাহলে দেখা যাক তখন আমরা কি করব। আমি এটার জন্য আরেকটা ওয়ার্কবুক খুললাম। এই ওয়ার্কবুকের মধ্যে আরো 4টে ডিফারেন্ট সিটির নাম রয়েছে, দেখো। এবারে আমার এই যে সামারি যে ইয়েটা, সেই সামারিতে দেখো মুম্বাই, পুনা, গুজরাট আর কেরালা এই 4টে সিটি রয়েছে। এবারে কিন্তু দেখো সেম ওয়ার্কবুকের কিন্তু এটা কিন্তু শিট নয়, এটা হচ্ছে মুভিং অ্যান্ড লিঙ্কিং টু ডেটা বলে একটা সেপারেট এক্সেল ওয়ার্কবুক, আর এইটা হচ্ছে দেখো লিঙ্কিং টু বলে আরেকটা সেপারেট ওয়ার্কবুক। তাহলে কি করব, তাহলে দেখা যাক কি করা যায়। ইকুয়াল সাইন দিলাম। এবার আমায় কি করতে হবে, এবার আমি ক্লিক করব মুম্বাইয়ের এইখানে। এবার ভালো করে দেখো ফর্মুলা বারটা কি দেখতে পাচ্ছ, থার্ড ব্র্যাকেটের মধ্যে লিঙ্কিং টু ডট এক্সএলএসএক্স, এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে নামটা দেখতে পাচ্ছ, এটা কার নাম দেখাচ্ছে, নতুন যে ওয়ার্কবুক যার থেকে তুমি ডেটা নিয়ে ওই আগের ওয়ার্কবুকের ওইখানে প্লেস করছো, এইটা হচ্ছে সেই ওয়ার্কবুকের নাম। আমি এই ওয়ার্কবুকটাকে দেখো লিঙ্কিং টু দিয়ে সেভ করেছি, ডট এক্সএলএসএক্স এটা তো হচ্ছে এক্সটেনশন। তো লিঙ্কিং টু হচ্ছে অ্যাকচুয়ালি ফাইলটার নাম, এই ওয়ার্কবুকটার নাম। এটা যদি লিঙ্কিং টু নাম না দিয়ে এটাকে যদি আমি লিঙ্কিং 3 নাম দিতাম, তাহলে এই জায়গাতে আসতো লিঙ্কিং 3।
তাহলে ডিফারেন্ট ওয়ার্কবুক থেকে ডেটাকে তুমি যদি লিঙ্ক করাও অন্য আরেকটা ওয়ার্কবুকে ওয়ার্কশিটের মধ্যে, তাহলে পরে প্রথম যেটা হবে সেটা হচ্ছে তুমি দেখতে পাবে ফাইলের নাম। এবারে এই ফাইলটার সঙ্গে কাকে তুমি লিঙ্ক করাচ্ছ? তুমি লিঙ্ক করাচ্ছ হচ্ছে এই আগের এক্সেলটাকে, আগের এই শিটটাকে। এবং সেখানে দেখো তোমার এই যে সেলটা যেটা হচ্ছে C13, এটাকে দেখো এক্সেল এবার বাই ডিফল্ট অ্যাবসলিউট করে দেয় যখনই তুমি সেকেন্ড একটা কোনো ওয়ার্কবুকের থেকে ডেটাকে লিঙ্ক করাবে, যাতে কোনোভাবে এটা চেঞ্জ না হয়ে যেতে পারে ফর্মুলা বারে, যাতে করে আমাদের অন্যরকম কোনো ক্যালকুলেশন এরর দেয়। তাই জন্য দেখো C13টাকে ও অ্যাবসলিউট বা ফিক্স করে দিয়েছে। এবার দেখে নাও এখানে কত আছে, 18,200। যেই মোমেন্টে আমি এন্টার প্রেস করব, এ দেখো 18,200। তুমি এখানে ক্লিক করো, যেই মোমেন্ট এখানে ক্লিক করবে দেখো ও তোমাকে দেখাচ্ছে লিঙ্কিং টু ডট এক্সএলএসএক্স বলে যে সেপারেট ওয়ার্কবুকটা আছে, সেই ওয়ার্কবুকের মধ্যে লিঙ্কিং বলে যে ওয়ার্কশিটটা রয়েছে, সেই ওয়ার্কশিটের C13 সেলে যা ডেটা আছে সেটাই এখানে শো হচ্ছে। এই লিঙ্কিং নামটা কি সত্যি সত্যি এই এক্সেলের ওয়ার্কবুকে ওয়ার্কশিটটার নাম? দেখা যাক তাই কিনা। এ দেখো এই যে এক্সেল লিঙ্কিং টু ডট এক্সএলএসএক্স, এই ওয়ার্কবুকের দেখো শিটটার সত্যি সত্যি নাম হচ্ছে লিঙ্কিং। তাহলে একই রকম ভাবে আমি যদি এবারে পুনার জন্য করতে চাই, ইকুয়াল সাইন দেব, দিয়ে এবারে পুনার এইখানে যেই মোমেন্টে ক্লিক করবো দেখো ফাইল নেম, তারপর শিট নেম কোলন, এবারে হচ্ছে F13 কেও লক করে দিয়েছে, অ্যাবসলিউট করে দিয়েছে। ক্লিক করলাম, এ দেখো 17,300। চেক করে দেখো 17,300, 17,300। তাহলে একই রকম ভাবে গুজরাটের জন্য কি করব, এবার এটা নেব এন্টার। একই রকম ভাবে কেরালার জন্য কি করব, এইটা নেব এন্টার। এবার দেখো এই রয়েছে। আমি যদি এবার এইখানে ধরো এই পুনাতে এটা করে দিলাম 3,800, তাহলে এটা চেঞ্জ হলো কত, 18,100। দেখো 18,100 পুরোটা রিয়েল টাইমে আপডেট হতে থাকবে, কারণ তুমি এখানে কোনো কপি পেস্ট করোনি। তুমি এখানে দুটো ডিফারেন্ট ওয়ার্কবুক বা একই ওয়ার্কবুকের দুটো ডিফারেন্ট ওয়ার্কশিটের ডেটাকে লিঙ্ক করাচ্ছ। তাহলে যখনই তুমি লিঙ্ক করাবে তুমি আউটপুট দেখছো, তাহলে সোর্স যদি চেঞ্জ হয় তাহলে অটোমেটিক্যালি লিঙ্ক থাকার জন্য আউটপুটটাও চেঞ্জ হবে। দেখো লিঙ্কিং অফ ডেটাটা তোমাদের সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? সবাই বুঝতে পেরেছো কিভাবে আমরা ডেটাকে লিঙ্ক করি? হ্যাঁ স্যার, ক্লিয়ার। বাকিরা সবাই বুঝতে পেরেছো? মেয়েরা সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, আজকে এই অবধি থাকুক, কারণ এরপরে যেটা আছে সেটা আমি মাঝখান থেকে করাবো না। কারণ আমরা এরপর যেটা করব কালকে সেটা হচ্ছে 3D রেফারেন্সিং। মাল্টিপল শিটের মধ্যে আমরা ডেটাকে রেফার করব। হাইপার লিঙ্ক, যেরকম ভাবে তোমাদের যদি কোনো লিঙ্ক আসে, হোয়াটসঅ্যাপে কেউ লিঙ্ক পাঠালো বা ফেসবুকে ধরো কোনো একটা কিছু, আমি যেরকম ধরো কোনো একটা স্টাডি মেটেরিয়াল আপলোড করে বা তোমাদের এই যে ক্লাসগুলো আপলোড হয়ে যেরকম ভাবে তোমাদের গ্রুপের মধ্যে লিঙ্ক পাঠানো হচ্ছে, ঠিক একই রকম ভাবে আমরা এরকম ধরো তোমার একটা এক্সেল ফাইল রয়েছে যার মধ্যে প্রচুর ওয়ার্কশিট আছে, প্রচুর, ধরো 60টা 70টা ওয়ার্কশিট। এবার তাহলে পরে তুমি প্রত্যেকবার ওয়ার্কশিট যেতে গেলে কি করতে হবে, তোমাকে ডান দিকে গিয়ে স্ক্রল করে করে যেতে হবে বা বাঁদিকে যেতে হবে। সেটা না করে যেরকম আমাদের বইয়ের সূচিপত্র থাকে, টেবিল অফ কন্টেন্টস থাকে, আমরা সেরকম টেবিল অফ কন্টেন্টস বানাতে পারি এবং যেখানে শিটগুলোকে লিঙ্কের মতন করে, ঠিক যেরকম লিঙ্কে ক্লিক করে আমরা ওয়েবসাইট খুলি, ঠিক এক্স্যাক্টলি ওই রকম ভাবে ক্লিক করার আমরা অপশন তৈরি করব, যেখান থেকে আমরা যে পার্টিকুলার লিঙ্কে ক্লিক করব ইনস্ট্যান্টলি আমরা সেই শিটটা দেখতে পাবো। সেটা আমার 70তম সিটও হতে পারে, সেটা তোমার 100 তোমার সিটও হতে পারে। আবার যেরকম আমাদের গুগল ক্রোমে
বা তোমার মাইক্রোসফটের এখন যেটা তোমার এজ যে ব্রাউজার, সবেতে দেখবে একটা হোম বাটন থাকে। হোম বাটনে ক্লিক করলে কি হয়, আমাদের বাই ডিফল্ট আমরা সার্চ ইঞ্জিনে ব্যাক করে যাই। সেরকম প্রত্যেকটা শিটের মধ্যে একটা হোম বাটনের আইকন আমরা দেব, যে আইকনটাই যেই মোমেন্টে ক্লিক করব আমরা আবার টেবিল অফ কন্টেন্টের পেজে ব্যাক করে আসব। তাহলে আমাদেরকে ওই হাতরে হাতরে খুঁজে বের করতে হবে না কোথায় এই নামের শিটটা আছে। আমার কাছে একটা টেবিল অফ কন্টেন্ট থাকবে, প্রত্যেকটা ওয়ার্কশিট হাইপার লিঙ্ক দিয়ে কানেক্টেড থাকবে। যে লিঙ্কে ক্লিক করব সেই লিঙ্কের করেসপন্ডিং শিট আমার কাছে ইনস্ট্যান্টলি ওপেন হবে। এই পার্টগুলো আমরা কালকের ক্লাসে শিখব। তাহলে আজকে যতটা পর্যন্ত ডিসকাশন হলো তোমাদের সবার কাছে ক্লিয়ার হয়েছে? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, তাহলে চলো আজকে ক্লাসটা আমি এখানে শেষ করছি, তোমাদের সাথে আমার কালকে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ, গুড নাইট। ওকে, গুড নাইট।